বীরভূমের বুড়িমায়ের মন্দিরের কথা হয়তো কেউ কেউ আপনারা জানেন, আবার এমন হয়তো অনেকেই আছেন যারা বীরভূমের বুড়িমায়ের কথা জানেন না। আজ এই এপিসোডে আমি সেই বুড়িমায়ের মন্দিরেরই একটা অলৌকিক ঘটনা আজ আমি আপনাদেরকে বলবো এই এপিসোডে। আর আজ একটা নয় শ্রোতা বন্ধুরা, দুটো ঘটনা থাকছে আপনাদের জন্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আমাদের চ্যানেলের এই ঘটনাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের ঠিক কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এই ধরনের কোনো রকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কোনো ঘটনা ঘটে থাকে তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের অ্যাবাউট সেকশানে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের এই ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। আপনারা আপনাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমেই ঘটনা শেয়ার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমার মনে হয় এই ঘটনাগুলো যদি আরও 5টা সাধারণ মানুষ শুনতে পারেন তারা সেগুলো শুনে সবাই অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক, সজাগ হয়ে উঠবেন। তা আসুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদেরকে বলতে চলেছি সেই ঘটনাটা আমাকে দিশা লিখে পাঠিয়েছে বীরভূম থেকেই। এবং প্রথমে যে ঘটনাটা আমি এখন বলতে চলেছি এটা কিন্তু সেই বীরভূমের বুড়িমাকে নিয়ে ঘটনাটা। তো ঘটনাটা শুরুর আগে আমি একটু বলে নিই, আমি নিজে বহু বছর আগে বীরভূমে, যেহেতু আমার একজন খুব নিকট একজন থাকেন, তো আমি বীরভূমে কিন্তু গেছিলাম সেই বুড়িমায়ের মন্দিরে। এবার আমি যখন বুড়িমায়ের মন্দিরে যাই সেটা অনেক বছর আগেকার কথা। তখন কিন্তু একটা মন্দির যেটা ছিল সেটা আর কি কনস্ট্রাকশনের কাজ হচ্ছিল। তো তার আগে নাকি ওই মন্দিরটা সেই অর্থে কোনো কংক্রিটের মন্দির ছিল না। তো তখন যা শুরু হয়েছিল কাজকর্ম, এখন হয়তো কমপ্লিট হয়ে গেছে। আর সেই সময়ও কিন্তু মন্দিরে বলি প্রথাটা ছিল, মানুষের মনস্কামনা পূরণ হলে বলি হতো। তো রিসেন্ট নাকি এই বলি প্রথাটা মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হবে। তো দিশা আমাকে যেভাবে ইমেলটা করেছে আমি আপনাদের সামনে ঘটনাটা ঠিক সেভাবেই বলার চেষ্টা করছি। দিশার বিয়ে হয়েছিল বেশ কয়েক বছর আগে, এবং দিশা যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসে, ওর বীরভূমের শ্বশুরবাড়িতে যখন আসে, ঠিক তার 6 মাস আগে ওর ননদের বিয়ে হয়। ওর বরের যে বোন তার বিয়ে হয়েছিল ঠিক ওর বিয়ে 6 মাস আগে। এবারে ওর বিয়েতেও ওর ননদ এসেছিল, ননদের বাড়ির লোক, তার হাজবেন্ড সবাই আসে, এবং ফ্যামিলিটাকে দেখে কিন্তু খুব হ্যাপি একটা ফ্যামিলি মনে হয়। এবারে দিশা বিয়ে হয়ে আসার কিছুদিন পরে, মাস 2-3 পর থেকে ওর শ্বশুর বাড়িতে শুনতে পায় ওর যে ননদের যে বিয়ে হয়েছে, যে বিয়েটা দেখে শুনেই দুই বাড়ির পক্ষ থেকে দেখে শুনে বিয়েটা দেয়া হয়েছিল, তো ওদের সংসারে কিছু একটা নিয়ে অশান্তি চলছে। এবার দিশা তো নতুন বিয়ে হয়ে এসছে, তো ও প্রথম এই বিষয়গুলোকে না অতটা পাত্তা দিত না। ঠিক আছে, বাড়ির বড়রা এসব নিয়ে আলোচনা করছে, ওই সবের মধ্যে থাকতো না। যেহেতু ওর ননদের সাথে ওর খুব যে বিশাল কথাবার্তা হয়েছিল, বা ননদ যে ওর সাথে খুব কথাবার্তা বলতো, সমস্ত মনের কথা শেয়ার করতো, তা কিন্তু নয়। এবারে মাঝে মধ্যেই ফোন আসতো, ফোন আসার পরে সবার মন খারাপ হয়ে যেত, যেহেতু শুনতো যে মেয়ে ফোন করে বলতো যে আজকে একটা অশান্তি হয়েছে, বা আমার হাজব্যান্ডের সাথে বনিবনা হচ্ছে না। তো এইসব নিয়ে ওর বিয়ের মাস 2 মাস পর থেকে এরকম একটা অশান্তি চলছে বাড়িতে। তো একদিন কি হয়, হঠাৎই ফোন আসে, এবং ওদের বাড়ি কিন্তু ছিল দুর্গাপুরে, দিশার ননদের বিয়ে ছিল দুর্গাপুরে। তো হঠাৎ ওর ননদ ফোন করে, এবং ফোন করে বলে যে আমাকে এখান থেকে সে নিয়ে যাও, আমার এখানে আমি আর থাকতে পারছি না, আমার হাজব্যান্ডের সাথে আমার একদমই বনিবনা হচ্ছে না, আর ও আমার সাথে আর কোনো কথাবার্তাও বলছে না, একদম চুপ করে গেছে, কোনো কথা বলছে না আমার সাথে। তো এদের বাড়ি থেকে তড়িঘড়ি যাওয়া হয় ওখানে, এবং ওই যে যখন যাওয়া হয়েছিল তখন কিন্তু দিশাও বলেছিল যে আমিও যাব। তো বাড়ির থেকে ওকে প্রথমে বলেছে যে না না, তোমার নতুন বিয়ে হয়েছে, তুমি এসবের মধ্যে ঢুকো না, তুমি বাড়িতেই থাকো। কিন্তু দিশা বলে যে না, আমার ননদের এরকম একটা অসুবিধে হয়েছে, আমি যাব। তো দিশাও গেছে ওর শ্বশুর শাশুড়ির সাথে। তো গিয়ে দেখছে
যে মানে যেমন ও একটু আধটু ওর শ্বশুরবাড়িতে শুনেছিল, ফোনে টুকটাক যে কথা শুনতো, যে ওর হাজবেন্ড নাকি মাঝে মধ্যে ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়। মানে বন্ধ করে দেয় বলতে একদম বন্ধ করে দেয়, মানে কোনো কথাই বলে না, কোনো দরকারি কথাও বলে না, খাওয়া দাওয়ার কথাও বলে না, কিছুই বলে না। জাস্ট একদম মানে খেতে দিলে হলো, না দিলেও কিছু না, কোনো কাজ করলেও ভালো, না করলেও কিছু বলবে না, মানে এইরকম। আর এটা নিয়েই কিন্তু ওদের অশান্তি। ওর ননদের যখন বিয়ে হয় তার 6 থেকে 7 মাস পর থেকেই ওর হাজবেন্ড নাকি মাঝে মধ্যেই পুরোপুরি ওর সাথে কথা বলা বন্ধ করে দেয়। এবার তখন ও বলে যে কী ব্যাপার, তুমি কথা বলছো না কেন? তো তখন নাকি সেই ছেলের বাবা মাও বলে, মানে চেষ্টা করে প্রথম প্রথম যে কেন ছেলে কথা বলছে না তার বউয়ের সাথে। তো সেটা নিয়ে তারাও কিন্তু কিছু খুব একটা সুরাহা করতে পারে না, এবং এটা নিয়েই কিন্তু ননদের সাথে তার হাজবেন্ডের বা তার শ্বশুরবাড়ির লোকের অশান্তি। তো ওরা যখন গেছে শ্বশুরবাড়িতে, তো গিয়ে দেখছে ওর হাজবেন্ড একটা চেয়ারে বসে রয়েছে, ওর ননদের হাজবেন্ড চেয়ারে বসে রয়েছে, এবং তার মুখটা প্রচণ্ড মানে ভারী টাইপের হয়ে আছে, মানে খুব গভীর শোক পেলে মানুষ যেরকম একটা তার চোখ মুখের অবস্থা হবে, ঠিক সেরকম। তো দিশা শ্বশুর শাশুড়ি তার মানে ছেলেটির মানে ওর জামাইয়ের বাবা মাকে জিজ্ঞেস করেছে যে কী ব্যাপার, আমরা এরকম মাঝে মধ্যেই ফোনে শুনি, এখনও তো 1 বছরও হয়নি বিয়ে হয়েছে, তো এরকম কেন ব্যাপারগুলো হচ্ছে, কী অশান্তি হয়েছে, কী ব্যাপার হচ্ছে, আমরা তো কিছুই জানি না, হঠাৎ করে আজকে আমাদের মেয়ে বলল যে তোমরা এখানে আসো, দুর্গাপুরে এসে আমাকে নিয়ে যাও, আমি এভাবে থাকতে পারছি না, কী হয়েছে? তো তখন মানে দিশার ননদের যে বাবা মা, মানে ননদের বাবা মা বলতে হাজবেন্ডের বাবা মা, তো তারা বলছে দেখুন ছেলের বউয়ের সাথে কী হয়েছে অ্যাকচুয়ালি আমরাও জানি না, আমরা হঠাৎ করে ওদের ঘরে মানে বৌমার চিৎকার করছে যে কেন তুমি কথা বলছো না, আমরা এরকম মাঝে মধ্যে শুনতে পাচ্ছি। আর আমরাও আমাদের ছেলেকে জিজ্ঞেস করেছি, তো ছেলেকে বেশি জিজ্ঞেস করলে শুধু একটাই কথা বলে যে ওর নাকি ওর বউয়ের সাথে কথা বলতে ভালো লাগে না। এর বেশি কিন্তু কোনো কথা ওনাদের ছেলেও তার বাবা মায়ের সাথেও শেয়ার করেনি। তো তো ভারী ভারী মুশকিলের ব্যাপার। তো সবাই মিলে তখন তাদের এই দিশা শ্বশুর শাশুড়ি তাদের জামাইকে জিজ্ঞেস করছে যে তোমার কি সমস্যা, তুমি কেন মাঝে মধ্যে কথা বলা বন্ধ করে দাও? তো তাকে যতই জিজ্ঞেস করা হচ্ছে সে কিছুই বলছে না, শুধু বলছে যে ওর নাকি ওর বউয়ের সাথে কথা বলতে ভালো লাগে না, কথা বললেই নাকি ওর মাথা দপদপ করে, ওর গা হাত পা জ্বালা করতে থাকে, তাই ও কথা বলে না। জাস্ট এইটুকু অ্যান্সার দেয়। বাকি ছেলেটাকে প্রচুর নাকি কথা বলে, ইভেন নাকি দিশাও একটা দুটো প্রশ্ন জিজ্ঞেস করে, বাট আদার্স কোনো প্রশ্নের উত্তরও দেয় না, আর উত্তর দিলেও এটুকুই শুধু বলে যে ভালো লাগে না, মাথা ব্যথা করে ওর সাথে কথা বললে, গা জ্বালা করে, এইটুকু, আর কোনো কিছুও বলেনি। তো এইরকম যখন একটা পরিস্থিতি, তো তখন কি করবে কিছু বুঝতে পারছে না, কারণ কোনো সরাসরি অভিযোগ নেই। ইভেন দিশার ননদের সম্পর্কেও ওদের শ্বশুরবাড়ি থেকে বিশেষ কোনো অভিযোগ করছে না যে না বউ খারাপ বা খারাপ ব্যবহার করে, সেরকমও কিছু পাচ্ছে না, কিন্তু শুধু বলছে যে মাস ছয়েক ঠিক ছিল, ঠিকঠাক মোটামুটি। বিয়ের পরে 6-7 মাসের মধ্যে ওরা 2-3 বার এসছেও তার নিজের বাপের বাড়িতে, তখনও কিন্তু সেরকম কিছু ওরা বুঝতে পারেনি। মানে ওদের জামাই নাকি প্রথম থেকে একটু কম কথা বলতেন, কিন্তু ওরকম ব্যাপারটা ছিল না যে কথাই বলবে না বা ভাল লাগছে না কথা বলতে, এইরকম ব্যাপারটা একেবারেই কিন্তু ছিল না। তো দিশা যখন এই পুরো বিষয়টা দেখে, তো তখন ওরও খুব অড লাগে যে এরকম আমার মানুষের হয় নাকি। হয় মানুষের শরীর খারাপ লাগতে পারে, এটা একটা সত্যি ঘটনা হতে পারে, আর একটা হতে পারে যে কেউ কাউকে মন থেকেই পছন্দ করে না, কিন্তু হঠাৎ হঠাৎ করে একেবারে কথা বলা বন্ধ করে দেবে এটা খুব একটা স্বাভাবিক নয়। সেটা হয়তো আপনারাও ঘটনাটা যারা শুনছেন তাদেরও তাই মনে হচ্ছে যে এটা আবার কীরকম ব্যাপার। যাই হোক, তো তখন ওরা তো কিছু বুঝতে পারলো না, তো তখন ভাবলো যে ঠিক আছে, মেয়ে যখন বাপের বাড়ি আসতে চাইছে, তোর বাবা মায়েরও শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে বললো যে ঠিক আছে 1 সপ্তাহ ও আমাদের সাথে থাকুক, আপনার ছেলের সাথেও আপনারা কথা বলুন, আমরাও আমাদের মেয়ের সাথে কথা বলি, তারপরে যদি ওদের কোনো সমস্যা থাকে নিজেরা ওরা কথা বলে নেবে, 1 সপ্তাহ পরে আমরা নিজে এসে ওকে ওকে এখানে রেখে যাব। তো দিশার শ্বশুর শাশুড়ি তার মেয়েকে নিয়ে ওই দুর্গাপুর থেকে বীরভূমে চলে এলো। এবারে বিয়ের আগে যখন দিশাকে দেখতে এসেছিল, তো তখন 1-2 বার আর কি বিয়ের আগে এই দিশার সাথেও ননদের কথা হয়েছিল, মানে খুব একটা যে আলাপচারিতা ছিল তার সাথে তা নয়, বা দিশা এটাও জানতো না যে ওর ননদ অ্যাকচুয়ালি কেমন প্রকৃতির মানুষ, সে বিষয়ে ওর কোনো সেরকম ধারণা ছিল না, বাট যেটুকু কথাবার্তা হয়েছে ভালোই লেগেছিল। যাই হোক, তো দিশার ননদকে তার শ্বশুর শাশুড়ি মানে দিশার শ্বশুর শাশুড়ি নিয়ে এলো তাদের বাড়িতে, এনে থাকছে, তো দিশার সাথেও তখন টুকটাক একটু কথা হচ্ছে, তো সেভাবে কিছু জিজ্ঞেসও করতে পারছে না, ন্যাচারালি তার মন ঠন খুবই খারাপ, কি হবে কিছু বুঝতে পারছে না। তো তখন তার বাবা মা সবসময় দিশার শ্বশুর শাশুড়ি তার নিজের মেয়েকে অনেকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে, অনেক রকম কিছু জিজ্ঞেস করছে,
কিন্তু মেয়ে কিছুই বলতে পারছে না, বলছে আমি জানি না হঠাৎ হঠাৎ করে কেন এরকম করে। দিশাও জিজ্ঞেস করেছে ওর ননদকে যে আচ্ছা তোমার হাজবেন্ড হঠাৎ করে কি কথা বলা বন্ধ করে দেয়, এরকম আবার হয় নাকি? মানুষ রাগ হলে কিছুক্ষণ কথা বললো না, সেই রাগটা সে প্রকাশ করলো কথা না বলে, সেটা একটা ব্যাপার, কিন্তু সেটা পিছনে একটা সুনির্দিষ্ট কারণ থাকে যে কোনো একটা কারণের জন্য সে রাগ করেছে এবং সে সেটা বলেও দেয় যে আমার এই কারণে রাগ হয়েছে বা কিছু। কিন্তু এই ক্ষেত্রে ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম হয়। মানে দিশার ননদ জানতোই না, মানে বুঝতেই পারতো না যে কখন ওর কথা বলা, মানে কখন কখন ওর কী মনে হতো কথা বলা বন্ধ করে দিত। আর সেটা কিন্তু একদিন দুদিন থাকতো না, প্রায় 4 থেকে 5 দিন করে করে এরকম স্টে করতো। আর তার পিছনে কোনো রিজনও দিত না, শুধু বলতো আমার কথা বলতে ভালো লাগছে না, কোনো রিজন থাকতো না। তো এই বিষয়টা যখন পুরোপুরি শুনলো দিশা, ওর না ভারী অবাক লাগলো। তো বউ তখন ওর মানে শ্বশুর শাশুড়িকে, ওর হাজবেন্ডকে বলছে যে আচ্ছা এমনও হতে পারে যে কিছু কিছু মানুষের কিছু কিছু সময় সাইকোলজিক্যাল ইস্যুস হয়, কিছু মেন্টাল মানে স্টেবিলিটি থাকে না, তো সেরকম কোনো প্রবলেম নয় তো, নাহলে একটা মানুষ নিজের স্ত্রীর সাথে কেন কথা বলবে না, যেখানে কোনো ঝগড়াঝাটি কিছুই হয়নি। যাই হোক, তো এরকম চিন্তা ভাবনা করতে করতে একটা সপ্তাহ কেটে যায়। কেটে গেল। এবার 1 সপ্তাহ পরে যেহেতু দিশার শ্বশুর শাশুড়ি মানে ওর ননদের শ্বশুর শাশুড়িকে বলে এসেছিলো যে আমরা আমাদের মেয়েকে 1 সপ্তাহের জন্য নিয়ে যাচ্ছি, 1 সপ্তাহ পরে আবার আমরা দুর্গাপুরে এসে আপনাদের সংসারেই আমার মেয়ে বিয়ে হয়েছে, তার শ্বশুরবাড়িতেই আমি তাকে ফেরত দিয়ে যাব। তো সেই কথা অনুযায়ী ও শ্বশুর শাশুড়ি, দিশার শ্বশুর শাশুড়ি এবং ওর ননদকে নিয়ে ওরা আবার দুর্গাপুরে যায়, দুর্গাপুরের বাড়িতে। তো সেদিন যখন ছেলেটাকে দেখে, মানে দিশার ননদের হাজবেন্ডকে যখন দেখে, তখন দেখছে একদম নর্মাল, মানে একটা মানুষ যেরকম নর্মাল হয় ঠিক সেরকম। এমনিতে ভদ্রলোক নাকি একটু কমই কথা বলতেন, কিন্তু ওই যে আগের দিন যে চোখ মুখটা কীরকম ভারী ভারী লাগছিল, চোখগুলো হালকা ফোলা ফোলা, কানের দিকগুলো লাল, একটা অন্যরকম লাগছিল, মানে খুব শোকগ্রস্ত একটা মানুষ যেরকম হয় খুব কান্নাকাটি করলে, বা একটা যেরকম আর কি চোখ মুখের অবস্থা হয়, আগের দিন কিন্তু একদম সেরকমই লাগছিল। বাট এই যে ওকে দিতে গেল, তখন কিন্তু দিশা দেখছে বা ওর শ্বশুর শাশুড়িও দেখছে যে তাদের জামাই কিন্তু একদম নর্মাল, এসেছে, বসতে বলছে, বলছে আপনারা খাওয়া দাওয়া করে যাবেন, তার স্ত্রীর সাথেও নর্মাল টুকটাক কথাবার্তা বলছে, সব কিছু ঠিক আছে। মানে এমন একটা পরিস্থিতি ওখানে গিয়ে ওরা দেখলো যেন কিছুই হয়নি। মানে এই যে 1 সপ্তাহ দিশার মানে ননদ ওখানে ছিল না, এই সব ঝামেলা অশান্তির জন্য যে চলে এলো বাপের বাড়িতে, 1 সপ্তাহ পরে যখন গেছে তখন দেখছি বাড়িটা পুরো নর্মাল, কারোর কোনো অভিযোগ নেই, সবাই বেশ হাসি খুশি, ওরা এসছে, ওদেরকে খাওয়া দাওয়া করিয়েছে, লাঞ্চ করিয়েছে, তারপরে একদম মানে ওই বিষয় নিয়ে কোনো কথাই হয়নি। তো দিশা দেখছে যে কেউ কারোর সাথে এই বিষয় নিয়ে কোনো কথাই বলছে না। মানে দিশার মানে বাবা মা শ্বশুর শাশুড়ি রয়েছে, তারা তো বাবা মামের, তারা তো বেশ খুশি যে ঠিক আছে তাদের জামাই নর্মাল হয়ে আছে। কিন্তু দিশার যেটা হয়, ওর না মনে একটু সন্দেহ হয় যে এটা কি করে সম্ভব, মানে একটা মানুষ মাঝে মধ্যেই নাকি একজন তার স্ত্রীর সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, 1 সপ্তাহ ছিল না, তারপরে মানুষটা যদি কোনো কারণে রাগও করে থাকে, সেই রাগ ঝাল কোনো বিষয় নিয়ে কোনো কথাই বলছে না, এতটা ক্যাজুয়াল কি করে হতে পারে? তো তখন দিশা কথায় কথায় না ওই ওর ননদের যে হাজবেন্ড, তাকে বলেছে যে আচ্ছা দাদা আপনি মাঝে মধ্যে কথা বলা বন্ধ করে দেন কি করে, মানে বলছে যে একটা নর্মাল মানুষ কি সারাদিন কথা না বলে থাকতে পারে? মানে সে বাড়িতে যদি ছুটির দিনে বাড়িতেও থাকে তাহলেও সে কথা বলে না, মানে খুব সামান্য কথাবার্তা তার বাবা মায়ের সাথে বলে যেটুকু দরকার, বাকি তার স্ত্রীর সাথে তো একদমই কথা বলে না। তো তখন জিজ্ঞেস করেছে, তো জিজ্ঞেস যখন করে দিশা ওর ননদের হাজবেন্ডকে, সে তখন একটা এমন মানে এক্সপ্রেশন দিল বা এমনভাবে বিষয়টাকে নিল যেন এটা খুব লাইট একটা ব্যাপার। বলছে হ্যাঁ ওই তো আমি তো এমনি একটু কম কথা বলি, এটা তো এমন কিছু না, মানে আমার নিজের প্রচুর কাজকর্ম থাকে, তার মধ্যে মানে এই 1 বছর হবে বিয়ে হয়েছে, এবার আমাকে আরও নিজের জীবন উন্নতি করতে হবে। তো কথাটাকে না পুরোপুরি ঘুরিয়ে দেয় এবং ওনার মনে হয় মানে দিশা একটা জিনিস নোটিস করে যে ওনাকে যেই কোশ্চেনটা দিশা করেছিল সেটাকে উনি খুব লাইটলি ব্যাপারটাকে নেওয়ার চেষ্টা করে, যেটা কিন্তু আদতে একটা মানে সিরিয়াস ইস্যু ছিল। যাই হোক, তো মানে দিশার শ্বশুর শাশুড়িও একটু অবাক হয়ে যায় যে এতটা চেঞ্জ কী করে হয়ে গেল 1 সপ্তাহের মধ্যে। যাই হোক, তো ওরা আর কিছু ওখানে কথাবার্তা বাড়ায়নি, যেহেতু সব কিছু স্বাভাবিক রয়েছে, ভালো রয়েছে, ওদের সাথে খুব ভালো ব্যবহার করে, তো ওরা চলে আসে। তো মানে চলে আসার পরেও দিশার মনে নাকি ব্যাপারটা নিয়ে একটা বিষয় চলতে থাকে যে মানুষটার মধ্যে এরকম মানে ক্যারেক্টারিস্টিক্স এত চেঞ্জ কি করে হতে পারে, মানে তাহলে কি এমন কিছু ব্যাপার আছে যেটা উনি লুকোতে চাইছে? এসব নানান প্রশ্ন ওর মনের মধ্যে আসে।
এবার দিশারও খুব বেশি দিন বিয়ে হয়নি, তো ও না এত কিছু যে ওর মনে চলছে সেটা ওর হাজব্যান্ডকে ছাড়া কিন্তু কাউকে বলতো না। আর ওর হাজব্যান্ডকে যখন দিশা পুরো ব্যাপারগুলো বলে, বলছে দূর তুমি কি বলছো, ওরা খুব শিক্ষিত একটা ফ্যামিলি, দুই বাড়ি থেকে দেখাশুনো করে মানে সব কিছু বিয়ে থার্ড ফিক্স হওয়ারও 6 মাস পর ওদের বিয়ে হয়েছে, ফলে মানে মনে অন্য কিছু আছে সামনে অন্য কিছু, এরকম হওয়ার কিন্তু খুব একটা চান্সেস নেই। তো দিশাও বুঝলো যে হয়তো হতে পারে, সব মানুষ সমান নয়, কিন্তু কোথাও না কোথাও ওর মনে না একটা খটকা ছিল। যাই হোক, তো 1 মাস কিন্তু খুব ভালো কাটে, মানে দিশার ননদের বাড়ি থেকে কোনো ফোন আসেনি, মানে ওরকম করে কোনো ফোন আসেনি, সব কিছু নর্মাল রয়েছে। একদিন হঠাৎ করে রাতের বেলা ঠিক 11টার সময় দিশার শ্বশুরবাড়িতে ফোন আসে, এবং সেই ফোনটা কিন্তু ননদই করে। ননদ ফোনটা করে এবং ফোনটা করে সে বলছে যে 3 দিন থেকে ওর হাজব্যান্ড আবার সেম জিনিস করছে, মানে একদমই ওর সাথে কথা বলছে না, এবং মানে এমন একটা সিচুয়েশন হয়ে গেছে যে ওদের যে ঘরটা ছিল সেই ঘরের মধ্যে যদি ওর ননদ ঢোকে, তো মানে 3 দিন তো কথা বলেনি, তো ওর ননদও বিশেষ কিছু একটা ঘাটায়নি, ভেবেছে হয়তো যে এরকমই হয়তো মানুষটা, আমার হয়তো কিছু নিয়ে বিজি আছে বা কিছু একটা ওর মাথার মধ্যে কোনো চিন্তা চলছে। তো ও চুপ করে গেছিল যে ঠিক আছে 2-3 দিন যাক, আমার সাথে আবার কথা বলবে। বাট যেটা ঘটে যে মানে 3 দিন এরকম করে কেটে যায়, চতুর্থ দিন রাতের বেলা নাকি ওর যে মানে ননদের যে হাজবেন্ড, সে নাকি হঠাৎ করে বলতে থাকে যে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার তোমার সাথে কথা বললে প্রচণ্ড মাথা ধরে যাচ্ছে, আমি তোমার সাথে কথা তো বলবোই না, তুমি এই ঘরের সামনে থাকবে না, মানে তুমি এই ঘরে থাকবে না, তুমি অন্য ঘরে চলে যাও, বা তুমি যদি বাড়ি থেকে বেরিয়ে যদি তুমি তোমার বাপের বাড়ি চলে যেতে পারো তাহলে সব থেকে ভালো হয়, কারণ আমার কিন্তু প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, তোমাকে দেখলে আমার অস্বস্তি হচ্ছে, তুমি পাশে থাকলে আমার অস্বস্তি হচ্ছে, আমার খুব শরীর খারাপ লাগছে। এইরকম যখন কথা বলে, তো ছেলের বাবা মা তো ছেলেকে বোঝানোর চেষ্টা করছে তোর কী সমস্যা হচ্ছে, এরকম আবার কখনো হয় নাকি যে কোনো মানুষ সামনে দাঁড়ালে অন্য মানুষের শরীর খারাপ লাগতে থাকে, এরকম এটা তো নর্মাল নয়। তো তাকে নাকি 1-2 ঘন্টা ধরে তার বাবা মা প্রচুর পরিমাণে বোঝাতে থাকে, কিন্তু সে নাকি একটা মানে মানে মুখ ফুটটা একটা কথা বলছে না যে কেন ওর এরকম মনে হচ্ছে, কী বৃত্তান্ত কিচ্ছু বলছে না। জাস্ট ও বলে যাচ্ছে ওর মানে ওয়াইফকে বলে যাচ্ছে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সাথে কথাও বলতে চাই না, তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, তুমি এই ঘরে থাকবে না, পারলে তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, আমার খুব শরীর খারাপ লাগছে তোমাকে দেখে। তো আর একটা না অস্বাভাবিক মানে এরকম বলতে বলতে তার হাবভাবের মধ্যে একটা অস্বাভাবিক আচরণ চলে আসছে। তো এইটা দেখে তো প্রচণ্ড আর কি ওর ননদের খুব স্বাভাবিকভাবেই প্রচণ্ড ঘাবড়ে যায়, প্রচণ্ড ভয় লাগে যে কী হলো রে বাবা, মানুষটার কী হয়েছে, মানে আমার সাথে 3 দিন কথা বলছিল না, আমি সেটা তাও রাগ হয়েছে অভিমান নিয়ে আমি মেনে নিয়েছিলাম যে ঠিক আছে 2-3 দিন পরে ঠিক হয়ে যাবে। এখন সে বলছে যে আমি ঘরে থাকলেও তার মানে গাটা কীরকম জ্বালা ধরছে, শরীর খারাপ লাগছে, আমার সাথে কথা বলছে না ঠিক করে, এগুলো তো মেনে নেওয়া যায় না। তো তখন এই সমস্ত কথাবার্তা যখন হলো, তো তখন এই দিশার শ্বশুর শাশুড়ি ওই তার জামাইয়ের যে বাবা মা তাদেরকে ফোন করে। তো ফোন করে বলে যে দেখুন আপনার ছেলের নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, আপনার ছেলের ডাক্তার দেখান। মানে ব্যাপারটা একটা এমন লেভেলে সেদিনকে চলে যায়, মানে সবাই ওদের বাড়ির প্রচণ্ড ভয় পেয়ে যায়। দিশা যেটা লিখেছে যে ও আর ওর হাজব্যান্ড মানে তখন ঠিক করে নিয়েছে যে কিছু যদি হয় তাহলে ওরা ওই রাতের বেলায় বেরিয়ে যাবে, 11টার সময় ওরা গাড়ি নিয়ে দুর্গাপুর চলে যাবে। তো কি করবে কিছু বুঝতে পারছে না, আর ব্যাপারটা ওদের এবার প্রচণ্ড রাগ ধরে গেছে যে কী ব্যাপার, 2 দিন পর পর অশান্তি, 2 দিন মানে 3 দিন করে 2 দিন মাঝখানে মাঝখানে জামাই মেয়ের সাথে কথা বলে না, এটা তো খুব একটা স্বাভাবিক বিষয় নয়। তো তখন কি হয়, ওরা বলে যে ঠিক আছে আমরা আমাদের ছেলেকে বোঝানোর চেষ্টা করছি, আপনারা সকালবেলা পারলে চলে আসুন। তো সেই রাতটা তো প্রচণ্ড উৎকণ্ঠার মধ্যে কাটে। তো ভোর 6টার সময় ওরা বাড়ির সকলে মিলে দিশারা দুর্গাপুর যায়। দুর্গাপুর যখন গিয়ে ওরা আলটিমেটলি পৌঁছয়, দেখছে ওখানকার মানে ওখানে যারা মানে ওর ননদ থেকে শুরু করে ননদের হাজবেন্ড, তার বাবা মা, মানে সবারই একেবারে মানে বিধ্বস্ত অবস্থা, কারোর সারা রাতে ঘুম হয়নি। যে ছেলেটা আর কি ওদের যে জামাই, সে জামাই তার ঘরে খাটের উপরে বসে রয়েছে, ওনাদের দিশার ননদ বাইরের দিকের ঘরটায় বসে রয়েছে, আর তার বাবা মা একবার এ ঘর ও ঘর এ ঘর ও ঘর করছে, মানে মানে পাগল পাগল অবস্থা। আর ছেলেটা একদম ওরকমই আবার চোখ মুখ ওরকম ভারী হয়ে গেছে, চোখ ফোক ফুলে গেছে হালকা, ওরকম একটা শোকগ্রস্ত মুখভঙ্গিমা নিয়ে বসে রয়েছে। তো এইবার এরা যে গেছে, এবার সকলে প্রচণ্ড মানে রেগে গেছে, খুব স্বাভাবিক রেগে যাবি যে 2 দিন পর পরই এরকম অশান্তি হচ্ছে।
আর অশান্তির কোনো কারণও নেই, কিছু একটা কারণ বললে তাও বোঝা যায় যে ঠিক আছে এই কারণে অশান্তি হচ্ছে, সেটাকে ঠিক করার চেষ্টা করবে। বাট এক্ষেত্রে যে ব্যাপারটা দাঁড়ায় সেটা হচ্ছে কোনো কারণ নেই, কিছু নেই, সে নাকি তার সাথে কথা বলবে না। তো সেদিন তো দিশার হাজব্যান্ডও গেছে, তো হাজব্যান্ড গিয়ে তো প্রচুর আর কি একটু চিৎকার চেঁচামেচি করে যে আপনাদের ছেলে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, নিশ্চয়ই ওর কোনো মানসিক সমস্যা আছে বা সাইকোলজিক্যাল কিছু তো আছে, আপনারা ডাক্তার দেখান। এভাবে কোনো মানুষ তার স্ত্রীর সাথে হঠাৎ করে 3 দিন 4 দিন মাঝখানে মাঝখানে কথা বলবে না, বা তাকে দেখলে তার মাথা যন্ত্রণা করবে, তাকে দেখলে তার গা ভারী লাগবে, এটা হতে পারে না। যাই হোক, তো সেদিন একটা বেশ বচসা হয়, এবং বচসা যখন হয় তো তখন ছেলের বাবা মা বলে যে ঠিক আছে আমরা আমাদের ছেলেকে ডাক্তার দেখাবো, কিন্তু আপনারা এখন এই মুহূর্তে আপনাদের মেয়েকে নিয়ে যান, কারণ আমার ছেলে একদমই ওকে মানে ওর সাথে এমনিতে তো কথা বলছেই না, কিন্তু আমার বৌমা যদি ঘরে ঢুকছে তো আমার ছেলে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আর বলছে যে আপনারা তো ছেলের অবস্থা দেখতেই পাচ্ছেন, ও কারোর সাথে বিশেষ কথা বলছে না, আমাদের সাথেও বিশেষ কিছু শেয়ার করে না, এই অবস্থায় যদি ও বাড়ি থেকে বেরিয়ে চলে যায় তাহলে ওর কোনো ক্ষতিও হয়ে যেতে পারে। তো তখন ওরা ওখানেই ঠিক করলো যে বলছে যে আপনারা আগে ডাক্তার দেখান। তো ওখানেই ওরা সমস্ত কিছু ঠিকঠাক করে, খোঁজখবর করে ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট নেয় ডাক্তারের। এবং ওই পুরো বিষয়টা কিন্তু এই দিশাদের সামনেই ঘটে। ওরা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয়, পরের দিন একটা অ্যাপয়েন্টমেন্টও পায়, তো দুর্গাপুরের ভিতরেই। তো ওরা মানে ততক্ষণের জন্য ওদের মেয়েকে নিয়ে, মানে দিশা ওর ননদকে নিয়ে শ্বশুরবাড়ির সবাই আবার বীরভূমে চলে আসে। এবারে যখন চলে আসে তো ওদিকে তো পরের দিন ওর হাজব্যান্ডকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়া হলো। তো ডাক্তারের কাছে গিয়ে নাকি ডাক্তারবাবু মানে ওকে টেস্ট করে, এবং মানে যা আর কি প্রাইমারি যে সমস্ত চেক আপ করার সেগুলো করে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে ডাক্তারের কাছে যাওয়ার পরে ও কিন্তু একদম নর্মাল বিহেভ করে, একদম কোথাও কোনো সমস্যা নেই, একদম নর্মালভাবে ডাক্তারবাবু যা যা প্রশ্ন করে উত্তর দেয়, নিজের কাজকর্মের প্রতি যেরকম একটা মানুষের ডেডিকেশন থাকে সেভাবে নিজের কাজকর্ম করছে, একদম নর্মাল তখন। তো ডাক্তারবাবু বলেছে যে কি এখানে কোনো মেজর সমস্যা তো আমি দেখতে পাচ্ছি না, হতে পারে এক একটা মানুষ হয়তো কাজের প্রেশার থাকলে একটু তারা চুপচাপ থাকতে চায়, একটুখানি নিজের মতো করে নিজের সময় কাটাতে চায়, তো এর মধ্যে কিছু ভুল নেই, আপনারা এটাকে নিয়ে এত বেশি ভাববেন না। আর ওনাকে বলে, ওর হাজব্যান্ডকে বলে যে আপনি ঠিকমতো খাওয়া দাওয়া করবেন, ঠিক টাইমে ঘুমোবেন, বেশি রাত জাগবেন না, এইরকম কথা বলে। এবার এই কথাটা যখন ওর শ্বশুরবাড়ি মানে দিশারাও অপেক্ষা করছিল যে ওকে ডাক্তার দেখাতে নিয়ে যাবে, কি বলবে। তো ওরা যখন শোনে যে ডাক্তারবাবু এই বলেছে, তো তখন ওরাও না খুব মানে হতাশ হয়ে পড়ে। মানে দিশা যেটা লিখেছে ইমেলে, যে দিশার শ্বশুর শাশুড়ি ওর বর সবাই এটা ভাবছিল যে হয়তো ছেলেটার কোনো সমস্যা থেকে ও এরকম করছে, কিন্তু যখন ওরা জানতে পারে যে এটা কোনো সমস্যাই নয়, তখন না ওদের মনে একটা জিনিস ভেবে খুব খারাপ লাগে যে হয়তো এই বিয়েটা দেওয়া ঠিক হয়নি, বা ওদের বাড়ির মেয়েকে তাদের যে জামাই তার হয়তো পছন্দ নয়, এবার বিয়ে করে ফেলেছে, এবার বিয়ে করে তাকে কাটাতে পারছে না, তাই জন্যেই হয়তো সে এরকম ফন্দি করছে, যাতে মানে অধৈর্য হয়ে মেয়েটা নিজে থেকেই চলে যায় ওকে ছেড়ে। এই পুরো বিষয়টা যখন এই দিশার ননদের সামনে আসে, সে স্বাভাবিকভাবেই প্রচণ্ড ভেঙে পড়ে, মানে প্রচণ্ড তার মন খারাপ হয়ে যায়, যে তখন ভাবছে যে আচ্ছা ও সেই জন্য মানে আমাকে পছন্দ নয় বলে ও আমার সাথে এরকম নাটকগুলো করে, 3 দিন 4 দিন কথা বলে না। আর ওর শ্বশুর শাশুড়ি, ওরা ভাবছে যে শ্বশুর শাশুড়িও সব কিছু জানে, তারা হয়তো মানে ছেলেকেই সমর্থন করবে, তাই জন্য ওরা সরাসরি কিছুই বলে না, না ওকেও কিছু বলে না নিজের ছেলেকে কিছু বলে। তো ওদের তো মন মেজাজ খুবই খারাপ হয়ে গেল। আর শুধু মানে বাড়ির শুধু সকলের মন তো খারাপ ছিলই, তার সাথে সাথে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে এই দিশার যে ননদ ছিল সে না আস্তে আস্তে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, কারণ সে আর শ্বশুরবাড়ি ফিরতে পারছে না, কারণ শ্বশুরবাড়ি ফিরলে আবার 2 দিন পরে সেই সেম ঝামেলা হবে। তো ওকে বারবার শ্বশুরবাড়ি থেকেও বলেছিল একবার যে তুমি চলে আসো, কিন্তু ও না আর যেতে চায় না, কারণ ও বলে যে আমার হাজবেন্ড আমাকে এসে নিয়ে যাক, তাহলে আমি নিশ্চয়ই যাব, এবং ওকে সবার সামনে এটা বলতে হবে যে ও আর এরকম কখনো করবে না। তো ওর হাজবেন্ড ওকে মাঝে মধ্যে ফোন করতো, কিন্তু হঠাৎ যেটা হলো যে ওর হাজবেন্ডেরও ফোন আসাটা বন্ধ হয়ে গেল, এবং ওর হাজবেন্ডের যখন ওর ফোন আসাটা বন্ধ হয়ে গেল, তখন কিন্তু এই দিশার ননদ পুরোপুরি একটা ডিপ্রেশনে চলে যায়। সে মানে কোথাও যায় না, কোথাও বেরোয় না, কোথাও সাজে না গোজে না, কোথাও যায় না। ওকে যদি বলা হয় যে তুই শ্বশুরবাড়িতে চল, তোকে শ্বশুরবাড়ি দিয়ে আসছি, সে শ্বশুরবাড়ি যেতে চায় না। তাকে যদি বলে যে চল সবাই ঘুরতে যাচ্ছি তুইও ঘুরতে চল, সে ঘুরতেও যায় না। তার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, খুব স্বাভাবিক, বিয়ে করেছিল, অনেক চোখে স্বপ্ন ছিল, আনন্দ ছিল, কিন্তু তারপরে যে জিনিসগুলো ওকে ফেস করতে হয় সেটার ফলে ওর মনটা পুরোপুরি ভেঙে যায়। তো এইবারে
ওকে কি হয়, এই দিশা অনেক রকমভাবে না বোঝাতো, মানে যাও তুমি একটু শ্বশুরবাড়ি গিয়ে দেখো, যদি তোমার মনে হয় যে কিছু একটা ঠিক নেই তাহলে তুমি না হয় তারপর এখানেই থাকবে, কিন্তু তুমি একবার চেষ্টা করে দেখো, এরকম করে বলতো। কিন্তু ও কোনোভাবেই যেতে চাইতো না। যাই হোক, তো অনেকবার করে মানে তারপরে দিশার হাজবেন্ড, ও ননদের হাজবেন্ডকে ফোন টোন করে ওকে বলে যে তুমি এসে একবার ওকে বলো, ও নিশ্চয়ই যাবে, তুমি এলে কেন যাবে না। তো তারপরে আসে এবং দিশার ননদকে নিয়ে চলে যায় তার হাজবেন্ড সেই দুর্গাপুরে। এবার দুর্গাপুরে যখন ও সেবারে যায়, ওর একদমই ইচ্ছে ছিল না, কারণ ও জানতো যে আবার দুদিন পরে অশান্তি শুরু হবে, আবার ওর বর কথা বলা বন্ধ করে দেবে। তো এই সমস্ত বিষয়গুলো যখন ঘটছে, তো তখন ও কী করলো, দুর্গাপুরে ওদের ওখানেই মানে দুর্গাপুরে যে ওদের যে ননদের যে বিয়ে হয়েছিল, তো ওদেরই ওখানে একটা আত্মীয় থাকতো। তো সেও অল্প বিস্তর বিষয়গুলো জানতো, ওদেরই খুব ক্লোজ একটা রিলেটিভ ছিল। তো সে তখন বলে যে ওখানে নাকি একজন শাস্ত্রী মশাই বসেন। তো ওখানকার একটা বাস স্ট্যান্ডের কাছে একটা শাস্ত্রী মশাই বসেন। তো সেই শাস্ত্রী নাকি খুব মানে খুব ভালো নাকি, মানে গুণে গুণে নাকি বলে দিতে পারে, মানে কোনো একটা ঘটনা যদি কারোর জীবনে ঘটে বা কেন ঘটছে, কী জন্য ঘটছে, সেই বিষয়ে নাকি প্রচুর কথা উনি বলতে পারেন। এবং ওনার মানে এরকম প্রচুর কথা আছে যেটা উনি এরকম নাকি মানুষকে বলেছেন, এবং পরবর্তী সময় সেটা মিলেও গেছে। তো বলে যে তুমি যদি একদিন যেতে চাও তো আমি তোমাকে নিয়ে যেতে পারি। তো ও তখন কি করে, ওর হাজবেন্ডকে তো বলেই নি, ওর শ্বশুর শাশুড়িকেও জানায় না, এবং ও তার সাথে চলে যায় সেই শাস্ত্রীর কাছে। তখন হয়তো মানে আজকে হয়তো শ্বশুরবাড়ি এসেছে, সেদিন দেখছে বর হাজবেন্ড খুব ভালো মতো কথাবার্তা বলছে, সব কিছুই ঠিক আছে। তো ওর তো মনে মনে এই বিষয়টা চলছিল যে আবার দুদিন পরে আমার সাথে কথা বলা বন্ধ করে দেবে, আবার এরকম হবে। তো এই সমস্ত কিছু চিন্তা করে ও ভাবলো যে না, একবার গিয়ে দেখি। তো শ্বশুরবাড়িতে কাউকে জানায়নি। আর ওই যে আত্মীয় ছিল সেও বলেছিল যে দেখো তোমার শ্বশুরবাড়ির লোকেরা তো মানে প্রচণ্ড আর কি মডার্ন মেন্টালিটি নিয়ে চলে, ওদেরকে যদি তুমি এটা বলো ওরা কিন্তু তোমাকে যেতে দেবে না। হুম বলছে যে আমি তোমার শাশুড়িকে একবার বলেছিলাম যে এই ঘটনাগুলো যখন প্রথম প্রথম ঘটে, কিন্তু উনি তো আমার কথাটা শোনেননি, তা তুমি যদি চাও যেতে পারো। তো ওর ননদ চলে যায় তার সাথে, এবং সেখানে কিন্তু বেশ লাইন পড়ে। যাই হোক, তো সেখানে যায় এবং যাওয়ার পরে উনি যেটা জানতে পারে, ওর ননদ, ওই শাস্ত্রী যিনি ছিলেন তিনি সমস্ত কিছু মোটামুটি শুনে কিছু কিছু প্রশ্ন ওকে করে, তো সব কিছুর পরে বেশ কিছু কথা নাকি উনি নিজে থেকেই বলে দেন যেগুলো ওনার জানার কথা নয়। মানে ওই শাস্ত্রী এমন কিছু কথা বলেন যে কথাগুলো মানে এনার জানার কথা নয়। তো তখন তো ওর ননদ বুঝতে পারে যে এই লোকটা নিশ্চয়ই জেনুইন, নিশ্চয়ই এনার কোনো ক্ষমতা আছে। তো তারপরে নাকি উনি কিছুক্ষণ পর একটা ছবি ছিল মোবাইলের ছবিটা দেখানোর পরে উনি নাকি কিছু মন্ত্রতন্ত্র পড়েন, এবং পড়ার কিছুক্ষণ পরে উনি বেশ কয়েকটা কথা বলেন, যে কথাগুলো শোনার পরে ওর কিন্তু মানে পায়ের তলার মাটি সরে যায় এরকম অবস্থা। তো কী কথা বলেছিল সেটা একটু বলি। সেই শাস্ত্রী মশাই নাকি বলেছিল যে তোমার যে হাজবেন্ড সে কিন্তু একজন ভালো মানুষ, এমন না যে মানুষটা খারাপ, সে ভালো মানুষ। বলছে যে সে মানুষটা ভালো, তোমার শ্বশুর শাশুড়িও ভালো, তাদেরও কোনো দোষ নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে যখন তোমার বরের জন্য সম্বন্ধ দেখা হচ্ছিল, সেই সময় ওরা একটা মানে তোমার সাথে সম্বন্ধ হওয়ার আগে আরও তো ওরা দু তিনটে সম্বন্ধ দেখেছিল। বলছে সেখানেই একটা জায়গায় মানে তোমার বরকে একটা মেয়ে পার্টির পছন্দ হয়। বলছে যে সেটা কিন্তু মানে মানে দুর্গাপুরের মধ্যেই ছিল। তো তখন এবার এই দিশার যে ননদ সে কিন্তু জানতো যে অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, এর আগে ওরা দু তিনটে সম্বন্ধ দেখেছে, বাট ওকেই ফাইনালি পছন্দ হয়, সেই জন্য বিয়েটা হয়। তখন ও বলছে হ্যাঁ আমি সেটা জানি, আমার হাজব্যান্ডও আমাকে বলেছে। তখন বলছে যে হ্যাঁ এই বিষয়ে ও নিজে কিন্তু কিছুই জানে না। তখন বলছে কী বিষয়, তখন ওই শাস্ত্রী নাকি বলে যে যখন সম্বন্ধ দেখা হচ্ছিল তখন নাকি একটা মেয়ের পরিবারের ওই ছেলেটাকে এবং ছেলের পরিবারকে পছন্দ হয়, কিন্তু ছেলের পরিবারের কোনো একটা কারণে ফাইনালি ও মানে ওদের বাড়ি থেকে দেখে আসে, এবং দেখে আসার পরে ওদের বাড়িতে আবার যাওয়ার কথা হয়, যেহেতু ওদেরও মোটামুটি পজিটিভই মনে হচ্ছিল। তো দ্বিতীয় দিন যখন ওরা ওই মেয়ের বাড়িতে যায়, সেখানে গিয়ে ওদের কিছু জিনিস ভালো লাগে না, এবং ভালো না লাগার জন্য ওরা ওখানেই সেটা সম্বন্ধটা না করে দিয়ে চলে আসে। এবারে যখন ওরা মানে ঠিক নেগেটিভ ব্যাপারটা বলবে বলবে করে, এবং যখন আলটিমেটলি বলে দেয় যে না আমরা সেরকম ইন্টারেস্ট পাচ্ছি না বা আমরা এখানে বিয়ে দিতে চাইছি না, মোটামুটি ওরা ওখানেই নেগেটিভটা বলে দিয়ে আসে। তো এই বিষয়টা যখন হয় তখন নাকি ওইখানে ওই যে বাড়িতে আর কি ওরা মেয়ে দেখতে গেছিল সেই মেয়ের মায়ের খুব রাগ হয়,
যে তাদের মানে ছেলেপক্ষ এসে প্রথম দিন এসে তারা মোটামুটি ঠিকঠাকই বলে, পজিটিভ একটা ভাইব দেয়, এবং সেই জন্য তারা দ্বিতীয়বারও আসে। এবং দ্বিতীয়বার এসে তারা যখন কথাবার্তা হওয়ার পরে তারা যখন একটা নেগেটিভ, মানে পুরোপুরি ডাইরেক্ট নাম না বলে দিলেও একটা নেগেটিভ সুরে কথা বলে, এবং সেটাতে মেয়ের মা প্রচণ্ড রকমভাবে হার্ট হয়, এবং তার খুবই মানে ইগো হার্ট হয় বলা যেতে পারে। এবং সে নাকি চায়ের সাথে ওই মানে ছেলেটিকে, মানে এর দিশার ননদের হাজবেন্ডকে কিছু একটা খাইয়ে দেয়, এবং যেটা খাইয়ে দিয়েছিল এবং সেটাই নাকি মানে এমন করেই খাইয়েছিল যাতে ওর আর বিয়েই হতো না। কিন্তু ওই যে বলে ভগবান সবার উপরে, এবং জন্ম মৃত্যু বিবাহ এগুলো সবই পূর্ব নির্ধারিত থাকে। তো ওই যে জিনিসটা খাইয়েছিল সেটা কিন্তু খুব একটা প্রভাব ফেলতে পারেনি বিয়ের ক্ষেত্রে, কারণ মানে ভাগ্যে হয়তো এনার সাথে এর বিয়ে হওয়ার কথা ছিল, তো বিয়েটা হয়ে যায়, এবং বিয়ের পরে 6টা মাস কিন্তু ওরা ভালোভাবেই সংসার করে। এবং সেই বিষয়টা কোনো না কোনোভাবে ওই যে ভদ্রমহিলা যে কাজটা করেছিলেন, যে মেয়ের মা, তার কানে খবরটা চলে যায়, কারণ যেহেতু আমি বললাম যে ওটা দুর্গাপুরের মধ্যেকারই ঘটনা, তো সে কিন্তু তখন প্রচণ্ড রকমভাবে ঈর্ষান্বিত হয়ে পড়ে। আর ওই যে সম্বন্ধটা ছিল সেটা ঘটক মারফত একটা সম্বন্ধ এসেছিল, তো তার কাছে কিন্তু ছবিটা ছিল। বলছে সেই ছবি দিয়ে সে একটা কালো জাদু করেছে, এবং সেই কালো জাদুটা এমন করেই করেছে, এমন শক্তিশালী দিয়ে মানে কিছু একটা দিয়ে করেছে, যার প্রভাবে কিন্তু যখনই আর কি ও নিজের স্ত্রীকে দেখছে ওর প্রচণ্ড মাথা, সত্যি সত্যি মানে ওটা যে বলছে তোমার সাথে আমার কথা বলতে ভালো লাগছে না, বহুবার আর কি দিশার ননদ শুনে, ওরাও শুনেছে যে আমার কথা বলতে ভালো লাগছে না, আমার কথা বলতে ভালো লাগে না, মাথা ধরে যায়, গা জ্বালা করে তোমার সাথে কথা বললে, এই যে কথাগুলো বলতো, এটা কিন্তু উনি মিথ্যে কথাও বলতো না, এটা কিন্তু উনি রাগ করেও বলতো না, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওনার সাথেই ঘটতো, বলছে এটা সত্যিই হয়। এবং এই বিষয়টা কিন্তু ওর বাড়ির সবাই লক্ষ্য করেছিল, ইভেন দিশা যেটা ইমেলে লিখেছে, আমি আপনাদেরকেও বলছিলাম যে চোখ মুখটা খুব মানে খুব শোকস্তব্ধ হলে বা খুব কান্নাকাটি করলে যেরকম মানুষের চোখ মুখ হবে, চোখ টোক একটু ফোলা, মুখটা ভারী মতো লাগা, বলছে ওর কিন্তু মানে রীতিমতো কষ্ট হয় সেই সময় শরীরে। এবং এই জিনিসটা যে কালো জাদু করে, বলছে এটা প্রচণ্ড একটা পাওয়ারফুল কালো জাদু করেছে, এবং যেটা করা হয়েছে সেটা কিন্তু অনেক দূর থেকে করা হয়েছে, মানে উনি এমন একজন কাউকে দিয়ে করিয়েছে যে কিন্তু ওই দুর্গাপুর বর্ধমান ওই জায়গায় থাকেই না, অনেক দূর থেকে কাউকে দিয়ে করিয়েছে, হয়তো কারোর মারফত কাজটা করিয়েছেন। বলছে যে তুমি কিন্তু মানে এই জিনিস, বলছে আমি তো এসব কাজ করি না, এবং ওই শাস্ত্রী বলেন যে আমার জানা চেনা যতজন আছে আমার মনে হয় না তারা কেউ এটা করতে পারবে, এটা মানে এটা অন্য রকমের কাজ করে দিয়েছে, এবং ওর উপরে তার অনেকটা প্রভাব পড়েও গেছে, মানে যদি এটা প্রথম প্রথম ব্যাপারটা হতো তো তখন তাহলে না হয় দেখা যেত, কিন্তু এখন বিষয়টা অনেক গাড়িয়ে গেছে, এখন এটা হওয়াটা ঠিক করা কিন্তু মুশকিল। আর তুমি যদি এখন জোর করে ওকে জোর করো যে না তুমি আমার সাথে কেন কথা বলবে না, কথা বলো বা কিছু, বলছে জোর করলে হয়তো তোমার সাথে ও কথা বলবে, কিন্তু তাতে আলটিমেটলি ওর কিন্তু ক্ষতি হবে, মানে ওর শারীরিক ক্ষতি হয়ে যাবে, কোনো হয়তো মানে এত বেশি ওর শারীরিকভাবে কষ্ট পাবে, সেটা কিন্তু আলটিমেটলি লসই হবে। তো এই কথাগুলো যখন এই দিশার ননদ শোনে, ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়, মানে বুঝতেই পারছেন একটা মেয়ে বিয়ে হয়েছে তখন জাস্ট 1 বছর আর কি হবে, তো মানে ও কিছু বুঝতে পারছে না ও কী করবে। আর ওই যে শাস্ত্রীর কাছে যে গেছিলো সেখানে কিন্তু একা ঢুকেছিল, ও যার সাথে গেছিলো তিনি কিন্তু মানে মানে যে যার আর কি কথা বলতে সে একা একাই ঢুকছে আর কি, ফলে এই কথাগুলো তো উনি ওনাকেও বলতে পারছে না, তো ও না বেরিয়ে আর ওই ভদ্রমহিলা যে আর কি নিয়ে গেছিলো ওদের আত্মীয়া, তাকে আর বিশেষ কিছু বলেনি, মানে ও কী বলবো, ওর এত খারাপ লাগছে, ওর মনের ভিতর মানে ঝড় বইছে যে কী করে কী করবে। যাই হোক, তো ও এলো, আসার পরে ও দেখছে যে ওর হাজবেন্ড আবার ওরকম একটু গুমড়ে গেছে, ওরকম কিছু কথাবার্তা বলছে না, কীরকম একটা করছে, ও বুঝেই গেছে যে কী ব্যাপার হয়েছে। ও ভাবলো যে ব্যাস এবার ও যে কথা বলাটা বন্ধ করলে এখন ও আমার সাথে 4-5 দিন কথাও বলবে না, আবার সেই একই ব্যাপার শুরু। তো ও তখন নিজে কোনো বাড়িতে কারোর সাথে কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু করে না, ও নিজে ওর বাড়িতে ফোন করে বলে যে এমনি আমি সব কিছু ঠিকঠাক আছে, আমি কালকে তোমাদের কাছে যেতে চাই। তো ওর বাবা মা নিয়ে চলে আসে, শ্বশুর শাশুড়ি নিয়ে চলে আসে। আসার পর থেকে ও না মানে প্রচণ্ড রকমভাবে আর কি প্রথম 2-3 দিন না মানে ও কিছু খাচ্ছে না, ওর ননদ কিছু মানে ঠিকমতো ঘুমোচ্ছে না, আর এই জিনিসগুলো দিশা কিন্তু লক্ষ্য করতে থাকে যে এরকম একটা কিছু ওর ননদ করছে, কিন্তু কেন করছে কী জন্য করছে ও কিছুই বুঝতে পারছে না, তো এভাবে জিজ্ঞেসও করতে পারছে না। তো অনেক মানে কথাবার্তার মাঝখানে দিশা জিজ্ঞেস করে যে
কী ব্যাপার, তুমি চলে এলে, কিছু কি অশান্তি, তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি খুব টেন্সড আছো, কিছু কি স্ট্রেসড কিছু ঘটেছে, বা কিছু কি তোমার মানে ঝগড়া ঝামেলা ওখানে কিছু হয়েছে? তো তখন সে বলে যে না না, কোনো কিছু হয়নি, এমনি জাস্ট একটু চুপচাপ আছি। আর ওর ননদ মানে যেটা দিশা লিখেছে, এমনিতে ভীষণই চাপা স্বভাবের, মানে সহজে কাউকে নিজের সমস্যার কথা মুখ ফুটে বলে না। এভাবে 2-3 দিন যায়। তো একদিন দুপুরবেলা বাড়িতে সেদিনকে কেউ ছিল না, মানে দিশা শ্বশুর শাশুড়িও কোথাও একটা গেছিলো, ওর হাজব্যান্ডও ছিল না। তো দিশা ঘরের মধ্যে দেখছে যে ওর ননদ নেই। তো ডাকাডাকি করছে, দেখছে কোথাও আশেপাশে নেই। তো তখন না দেখছে যে সিঁড়ির যে আর কি ওদের দরজা ছিল সেটা একটু হাওয়ায় মানে নড়ছে। সে আওয়াজটা পেয়েছে, তো উনি ছাদে গিয়ে দেখছে দিশা ওর ননদ ছাদের মধ্যে বসে বসে কাঁদছে। তো তখন ওকে না জিজ্ঞেস করেছে যে তোমার মনে কি চলছে, তুমি একটু বলতে পারো, আমি কি তোমার পরলোক, তুমি আমার সাথে একটু শেয়ার করো না। তো এরকম কান্নাকাটি যখন করছে, তো তখন ওর ননদ কাঁদতে কাঁদতে সমস্ত কথা ওকে বলে দিশাকে বলছে যে তুমি কিন্তু এগুলো বাবা মাকে বলো না, ওরা খুব কষ্ট পাবে। আর আমি নিজেও জানি না এই জিনিসটা কি করে ঠিক হবে, কারণ আমাকে ওই শাস্ত্রী বলেছেন যে এটা মানে তোমাকে ভগবানই একমাত্র বাঁচাতে পারে। মানে ওখানে নাকি ওই শাস্ত্রী বলেছিলেন যে এইটা মানে কারোর পক্ষে কোনো কাজ করে কাটানো অসম্ভব ব্যাপার প্রায়। তো একমাত্র যদি ভগবান পারেন, একমাত্র ভগবানই পারবেন। তুমি ভগবানকে ডাকো, হুম, দেখো ঠিক হয় কিনা। এইবার এখানে একটা কথা বলে রাখি, ওদের ওখানে মানে বীরভূমে বিভিন্ন সময় বিভিন্ন পালা পার্বণ তো লেগেই থাকে। তো সেরকমই একটা জায়গায়, একটা মেলায় গিয়ে ও কিন্তু এই বীরভূমের যে বুড়ি মায়ের যে মন্দির, সেই বুড়ি মায়ের কথা কিন্তু শোনে। মানে শোনে কীভাবে আমি সেটাও বলে দিচ্ছি। যে ওদের একটা কিছু মানসিক ছিল, তো সেই মানসিকটা আর কি ওদের পূরণ হয়, সেই জন্য ওরা ওখানে বলি দিয়েছিল। তো বলির সেই মাংসের আর কি প্রসাদ ওদের বাড়িতে দিতে এসেছিল। তো তখন কিন্তু মানে এমনিতে কিন্তু ও বুড়ি মায়ের নাম শুনেছিল, বাট ওর কখনো যাওয়া হয়নি, কারণ ওদের বাড়ি থেকে বেশ অনেকটা, মানে সিউড়ি থেকেও আপনাকে অনেকটা যেতে হবে, একটু ভিতরে আর কি। তো তখন ও বুড়ি মায়ের এই ব্যাপারটা শোনে যে ওখানে মানে নাকি প্রচুর মানুষ বিভিন্ন রকমের মনের মানসিক কামনা করে, মায়ের কাছে নিজের মনের কথা জানায়, এবং যদি মানুষ সেটা পূরণ করেন মা, এবং পূরণ করার পরে ভক্তরা নাকি ওখানে ছাগল বলি দেয়। এটা নাকি ওখানে প্রথা আছে, এবং ও এটা লিখেছে যে মানে এবার ওই প্রথাটা নাকি উঠে যাচ্ছে, মানে পরের বছর থেকে 2024 থেকে কিন্তু আর ওখানে বলিটা হবে না। তো এটাও শুনেছিল। তো শোনার পরে ওর না তখন না কেন জানি না কোথা থেকে ওর সেই কথাটা মনে এলো। তো ওর মানে ননদকে তো যথাসম্ভব ও সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে, ওকে বোঝানোর চেষ্টা করছে যে আরে না না, এরকম কিছু হবে না, দেখো সবে তো তোমাদের 1 বছর বিয়ে হয়েছে, এবার আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো ওকে বিভিন্ন রকমভাবে বোঝানোর চেষ্টা করে। তো ও একটু মানে যখন ধাতস্থ হয়েছে, মানে প্রচণ্ড কান্নাকাটি করছিল, তো তখন ওকে বলছে যে চলো তোমাকে আমি এক জায়গায় নিয়ে যাব। তখন বলছে কোথায়? বলছে আরে চলো না, আমি সেদিনকে এখানে একজন এসেছিলেন, তো তিনি ওই বুড়ি মায়ের মন্দিরে পুজো দিয়েছেন, তো তোমাকে আমি নিয়ে যাব। তো ওদের বাড়ি থেকে না মানে অটো করে বেশ কিছুটা যেতে হয়, আর ওখানে অটোর কোনো ওরকম রুট নেই, কিন্তু একদম গ্রাম্য পরিবেশে, আর যেখানে অটোটা থামে সেখান থেকেও কিছুটা হেঁটে যেতে হয়। তো বলছে যে মানে ওদের বাড়ির পাশে একজন ওরকম চেনা পরিচিত অটো চালাতেন, তো বলছে আমি তাকে বলে রাখবো, তোমাকে আমি নিয়ে যাব। আর ওটা কিন্তু এই দিশারও প্রথমবার বুড়ি মায়ের মন্দির যাওয়া ছিল। তো এরা দুজনে ননদ বৌদিতে মিলে দুজনে প্রথমবারের জন্য সেই বুড়ি মায়ের ওখানে যায়। এইবারে একটা জিনিস বলি, বুড়ি মায়ের ওখানে কিন্তু কোনো মানে সেই অর্থে কোনো মূর্তি পুজো হয় না। ওখানে কিন্তু মানে মূর্তি পুজো সেরকমভাবে হয় না, একটা গাছের মতো আছে, তো ওইখানেই পুজোটা হয়। আর ওইখানে ওটাকে ঘিরেই মানুষের ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, এবং ওটাই মাকে ওইভাবেই পুজো করা হয়। কিন্তু ওইভাবে মূর্তি পুজো হয় না, ওই একটা বেদি মতো করা আছে, সেইখানেই আর কি ফল প্রসাদ সিঁদুর লেপা থাকে, এভাবেই পুজো হয়। তো নিয়ে যাওয়া হয়েছে। তো নিয়ে যাবার পরে ও না মানে প্রচণ্ড মায়ের কাছে গিয়ে কান্নাকাটি করে। তো ওরা দেখছে প্রচুর মানুষজন এসছে, মোটামুটি সেদিনকে মঙ্গলবার ছিল, মোটামুটি ভিড়। ওখানে যে খুব ভিড় হয় তা কিন্তু নয়, মানে বললাম যে অনেকে কিন্তু এখনও জানে না বুড়ি মায়ের মন্দির, মানে বীরভূমে তো অনেক মায়ের মন্দির আছে, তো কঙ্কালীতলা মায়ের মন্দির আছে, তারাপীঠ আছে, তো এগুলো তো আছেই, কিন্তু ওই মায়ের মন্দিরটা একটু হলেও লোকে কম জানে। যাই হোক, তো ওখানে যায়। তো যাবার পরে ওখানে গিয়ে আর কি ওরা খুব সুন্দর করে পুজো টুজো দেয়, পুজো দেওয়ার পরে চলে আসে। এবং মানে ওই দিন নাকি ওর ননদ এটা ঋষাকে বলেছিল যে আমার না খুব ভালো লাগছে আজকে। তো এরকম করে মানে ওর ননদ না মাঝে মধ্যেই এই ঋষাকে বলতো চলো না একটু বুড়ি মায়ের মন্দিরে যাই, চলো না একটু বুড়ি মায়ের মন্দিরে যাই। করতে করতে ওরা সপ্তাহে 2 থেকে 3 বার ওই বুড়ি মায়ের মন্দিরে যেত।
আর এই দিশার ননদ কী করতো, মানে একদম দুপুরবেলা যখন হয়ে যেত তখন মন্দিরের মানে একটা গ্রিল মতো গেট আছে, সেটাকে দিয়ে মানে এমনি বাইরে থেকে দেখা যাবে, বন্ধ থাকলেও দেখা যাবে না তা নয়, মানে সেই বন্ধ হওয়া অবধি কিন্তু মানে দিশার ননদ আসতেই চাইতো না বাড়িতে, ওর এত ভালো লাগতো। আর একটু একটু করে মানে যে মেয়েটা একেবারে ডিপ্রেশনে চলে গেছিলো, যে কারোর সাথে কথা বলতো না, তার মধ্যে না একটা মানে দিশা নিজে বলছে আমি নিজের চোখে মানে চেঞ্জেসটা দেখতে পাই। এবং ও একদিন কি করেছে, মানে ওকে মাঝখানে সবাই বলতো যে তুমি মাঝে মধ্যে হলেও শ্বশুরবাড়ি যাও, বা মানে এরকম কিন্তু নয় যে ওকে শ্বশুরবাড়ি থেকে ওর সাথে ওর শ্বশুর শাশুড়ি খারাপ ব্যবহার করতো, এরকম কিন্তু ব্যাপারটা নয়। বাট ওই যে ওর হাজব্যান্ড কথা বলতো না, এটা না ও সহ্য করতে পারতো না, ফলে ও সেই জন্য শ্বশুরবাড়ি যেতেই চাইতো না। ওকে ওর বাবা মা, দিশার হাজব্যান্ড সবাই বুঝিয়েছিল, বাট ও যেতে চাইতো না। কিন্তু এইবারে কি হলো, ওই 3-4 দিন মায়ের মন্দিরে যাওয়ার পরে মানে বলে না যে মায়ের কৃপা, মায়ের আশীর্বাদ, তো সেই আশীর্বাদই হয়তো মা হয়তো ওর আকুতি, ওর মনের ব্যথা, ওর মনের কষ্টটা হয়তো মা বুঝতে পেরেছিলেন, সেই জন্য মাই হয়তো তার অপার কৃপা ওর উপরে বর্ষণ করেছিলেন। এবং সেই জন্য যেই মেয়ে কারোর সাথে কথা বলতো না, সেই মেয়ে কিন্তু আস্তে 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 চেঞ্জ হয় ওর মানসিকতা। এবং একদিন ও কী করে, পুজো দিয়ে মায়ের ওই বেদি থেকে সিঁদুর মাখা ফুলও নিয়ে আসে, এবং ও নিজেই ওর বাবাকে বলে পরের দিন যে তুমি আমাকে কালকে দুর্গাপুর নিয়ে যাবে, বলছে তুমি ওখানে থাকবে, আমি তোমার সাথেই যাবো, আবার তোমার সাথে আমি ফেরত চলে আসবো। তখন বলছে যে তুই যাচ্ছিস যখন 2-3 দিন থেকে আয়। তখন বলছে না আমি থাকবো না, কিন্তু আমি যাবো। তো ও তখন কি করে, ও ওই বুড়ি মায়ের মন্দির থেকে আনা মায়ের ফুল প্রসাদ এগুলো বাড়ির সবাইকে দেয়, ইভেন ইনক্লুডিং ওর হাজব্যান্ডকে। তো ওর হাজব্যান্ডকে ও নিজে আর দেয়নি, ওর শাশুড়ি মায়ের হাত দিয়ে বলে যে আমি একটু পুজো দিয়েছি, তুমি ওকে দিয়ে দিও। তো সেই ফুল ওর হাজব্যান্ডের মানে কপালে ঠেকায়, মিষ্টি খাওয়ায়, তারপরে আবার চলে আসে। এরকম করে ও মানে প্রায় দিন 15-র মধ্যে 3-4 বার ও ওই ওখান থেকে মানে বীরভূম থেকে দুর্গাপুর যায়, আবার ওর বাবার সাথে চলে আসে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে মানে একেই বলে মায়ের কৃপা, তার আশীর্বাদ লাভ, তার পরম করুণাময় ঈশ্বরের এগুলোই হয়তো মহিমা। সেটা হচ্ছে যে এই যে ও যেত বা চলে আসতো, এটা নিয়ে কিন্তু ওর হাজবেন্ড কখনোই ওকে বলতো না যে না তুমি যেও না, মানে কথাই বলতো না সেরকম, মানে কোনো দুর্ব্যবহারও করতো না, কথাও বলতো না, খুব সামান্য। সেই মানুষ একদিন হঠাৎ করেই সকালবেলা ওদের বাড়িতে এসে হাজির, মানে এই দিশার শ্বশুর বাড়িতে এসে হাজির। তখন কিন্তু দিশার ননদ ওদের বাড়িতেই ছিল, বীরভূমের বাড়িতে। তো সে তো মানে একদম মানে নর্মাল একটা মানুষ যেরকম হয় ঠিক সেরকম বলছে যে তুমি কতদিন ধরে বাপের বাড়িতে রয়েছো, আমি তোমাকে নিতে এসেছি, আজকে আমরা এখানে খাওয়া দাওয়া করবো। তো ওদের বাড়িতে দুপুরবেলা খাওয়া দাওয়া করে, তারপরে সকলে মিলে বিকেলবেলা একটু ঘুরতে বেরোয়। মানে 2 দিন ওদের বাড়িতে দিশার যে ননদের হাজব্যান্ড ছিল সে ছিল, এবং তারপরে সসম্মানে ওর ননদকে নিয়ে বাড়ি চলে যায়। তো মানে এই যে চেঞ্জটা হয় পুরোটাই কিন্তু সম্ভব হয়েছিল শুধুমাত্র বুড়িমায়ের আশীর্বাদের জন্য। এবং ওই যে বলেছিল ওকে যে শাস্ত্রী মশাই, যে একমাত্র এখন ভগবানই পারেন এই তোমার হাজব্যান্ডকে এই কালো জাদুর হাত থেকে রক্ষা করতে। ওই যে মায়ের প্রসাদ, মায়ের ফুল, আশীর্বাদী ফুল, ওগুলো যে ওনার কপালে ঠেকানো হতো, সেটাতেই হয়তো ওই যে কালো জাদুটা করা হয়েছিল সেটা কিন্তু মানে নষ্ট হয়ে যায়। এবং তারপরে ওর হাজব্যান্ডের মধ্যে মাঝে মাঝে খুব সামান্য সামান্য ওরকম কিছু হয়েছিল, তারপরেও ও মানে দিশার যে ননদ ছিল সে কিন্তু মাঝে মধ্যেই আসতো এবং এসে কিন্তু বুড়ি মায়ের ওখানে দর্শন করতো। এবং ওর হাজব্যান্ডকে নিয়েও 2-3 বার আসে, এবং যখন ওর হাজব্যান্ডকে নিয়ে আসা শুরু করে না, তারপর থেকে ওর হাজব্যান্ড পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। মানে ওই যে 3 দিন 4 দিন করে কথা না বলা, হঠাৎ করে চোখ মুখ ওরকম ভারী হয়ে যাওয়া, অদ্ভুতভাবে মানে বলা যেতে পারে ম্যাজিক্যালি ব্যাপারটা কিন্তু পুরো ভ্যানিশ হয়ে যায়। এবং তারপর থেকে আজ অবধি ওই সমস্যার হয়ইনি। আর এবং ওরা মানে মাসে একবার করে অন্তত মায়ের মন্দিরে যাওয়ার চেষ্টা করে। তো এটাই ছিল ঘটনা। দিশাকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আর বুড়ি মায়ের চরণেও অনেক অনেক প্রণাম। আপনাদের এই এপিসোডটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর এখনও কিন্তু ঘটনা শেষ হয়নি, এরপরেও থাকছে আরও একটা ঘটনা আপনাদের জন্য, সেটাও শুনবেন এবং অবশ্যই জানাবেন আপনাদের কেমন লাগলো। আর ভালো লাগলে কিন্তু অ্যাটলিস্ট চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক কিন্তু করবেন, আর পারলে একটু সকলের সাথে শেয়ার করে দিন। এইবারে দ্বিতীয় যে ঘটনাটা আমি এখন আপনাদেরকে বলতে চলেছি, এই ঘটনাটা আমাকে কলকাতা থেকে পলাশ লিখে পাঠিয়েছে। আচ্ছা,
পলাশ যেটা লিখেছে সেটা হচ্ছে ওর ছোটবেলা থেকেই ও এবং ওর দাদু বাড়িতে এনারা দুজন কিন্তু খুব বজরংবলীর ভক্ত ছিলেন। মানে ওর দাদু নাকি প্রত্যেক মঙ্গলবার শ্রী বজরংবলীর গান নিজে গাইতেন, পুরো যে শ্রী হনুমান চালিসা যেটা রয়েছে সেটা উনি নিজে পাঠ করতেন। আর যেহেতু পলাশ ছোট্টবেলা থেকে ওর দাদুর ভীষণ ন্যাওটা ছিল, তো দাদুর সাথে বাজার যাওয়া, দাদুর কাছে লেখাপড়া করা, তো ও না ছোটবেলা থেকে ওই মানে বজরংবলীকে দাদু পুজো করছে, তো সেটা দেখে দেখে ওরও কিন্তু শ্রী বজরংবলীর উপরে খুব ভরসা, বিশ্বাস, ভালোবাসা ছোট থেকেই ছিল। আচ্ছা, এবার ও যেটা নিজে লিখেছে যে ও ক্লাস উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করে। তো উচ্চ মাধ্যমিক অবধি পড়াশুনো করার পরে ও একটা মানে কোর্স করে। ও আর কলেজে পড়াশুনোটা কন্টিনিউ করে না, তো এমন একটা কোর্স করে, এবং সেই কোর্সটা প্রথম যে কোর্সটা করেছিল সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের। তো মোবাইল রিপেয়ারিংয়ের ও একটা কাজ করে, কাজ শেখে, এবং কাজ শেখার পরে ও কলকাতাতেই একটা জায়গায় চাকরি পায়। সেখানেও আর মোবাইল রিপেয়ার করতে হবে, তো এরকম একটা কাজ পেয়েছে। এবারে একটা মোবাইলের দোকানে বা যেখানে মোবাইল রিপেয়ার হয়, তো সেখানে তো প্রচুর প্রচুর লোকের আনাগোনা থাকে। আর ও যেখানে কাজ করতো সেটা কিন্তু একটা বড় জায়গা, মানে ওখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছোট ছোট যারা তো দোকান আছে মোবাইল রিপেয়ারিংয়ের, তারা ওই মানে ওদের যে সংস্থাটা ছিল সেখানে আসতো মোবাইলগুলো রিপেয়ার করতে। মানে সবাই তো আর সবসময় সার্ভিস সেন্টারে দেয় না, অনেক সময় অনেকে লোকাল দোকানেও দেয়, তো ওরকমই ওদের কাছে আসতো। তো ওরকমই একটা মোবাইল মানে ওরা আর কি কাজ করছে, তো ওরা তো জানে না কার মোবাইল কি, তো ওদের আর কি কোড দিয়ে একটা স্টিকারে লেখা থাকতো যে এই মোবাইলটা এই এই প্রবলেম আছে, একটু দেখতে হবে, আর কাজ করে ওইখানেই রেখে দিতে হতো। এইবারে ওর যে কাজটা ছিল, তো সেই কাজটা শেষ করতে করতে মানে মাঝে মধ্যে হয়তো ওর 7টার সময় ছুটি ছিল, কিন্তু কখনো কখনো কাজের যদি চাপ থাকতো বা ও যদি কাজে ঢুকতো দেরিতে, ফলে বেরোতেও দেরি হয়ে যেত। তো এরকমই একদিন ওর মানে বেরোতে বেরোতে প্রায় 9:30 বেজে যায়। 9:30 বেজে যায়, এবং সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, মানে তার কিছুক্ষণ আগে অবধি প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এবার যেহেতু বৃষ্টি হয়েছে কলকাতা শহরে বুঝতেই পারছেন, ফলে কিছু কিছু জায়গায় জল জমে গেছে, প্রচণ্ড বাজে ট্রাফিকের অবস্থা, বাস কমে গেছে। এবারে ওর বাড়ি যেখানে, ওর বাড়ি হচ্ছে নর্থ কলকাতার দিকে। এবারে মানে যে স্টপেজে আর কি ওর বাড়ি যাওয়ার জন্য যে নিয়ারেস্ট যে বাস স্টপটা রয়েছে, সেই বাস স্টপের 3টে স্টপেজ আগে ও নেমে যায়, কারণ বাসটা জলের মধ্যে যেতে পারছে না, কিছু একটা সমস্যা হয়। তো নেমে যায়, পুরো যাত্রীদেরকেই নামিয়ে দেয়, এবং বুঝতে পারে যে ওকে এই 3টে স্টপেজ হেঁটে যেতে হবে। তো কিছু করার নেই, বাস টাস কিছুই নেই, রাতও হয়ে গেছে। আর সেদিনকে বললাম যে ট্রাফিকের অবস্থাও ভীষণ খারাপ, তো ও ভাবলো যে ঠিক আছে আমি হেঁটেই যাই, বাস যদি থাকেও বাসে প্রচণ্ড ভিড় হবে, মানে একে প্রচণ্ড বর্ষা বৃষ্টি হয়েছে, আর সেদিন নাকি ও যেটা লিখেছে প্রচণ্ড ভ্যাপসা গরম ছিল। তো ভাবলো যে ঠিক আছে আমি একা একা হেঁটে হেঁটে যাই। তো ও কি করে, ও ভাবলো যে কিছু একটা খাই, ওর খুব খিদে পেয়েছে। তো ওখানে একটাই দোকান খোলা ছিল, চায়ের দোকান, তো সেখান থেকে ও 1 কাপ চা খায় আর তার সাথে একটা কেক নেয়। এবারে ও কেকটা খেতে খেতে আসছে। এবার রাস্তা দিয়ে যে কোনো লোক যাচ্ছে না বা কোনো গাড়ি ঘোড়া যাচ্ছে না তা কিন্তু নয়, ও মেন রোডের উপর দিয়ে হাঁটছে, বুঝতেই পারছেন। তো অন্য দিনের তুলনায় লোকজন গাড়ি ঘোড়া ভীষণই কম, সেদিনকে মানে ভীষণ বৃষ্টি হয়েছে, বা মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যাকে বলে। এবারে ঘটনাটা যেটা ঘটে সেটা হচ্ছে যে ও মানে প্রায় একটা স্টপেজ অবধি হেঁটে ফেলেছে, আর 2টো স্টপেজ। এবার 2টো স্টপেজ থেকে ও ভাবলো কি যে আর মেন রোড দিয়ে হাঁটবো না, এবার একটু মানে ভিতর দিয়ে হাঁটি, কারণ দোকান থেকে আর বেশি দূরে নয়, মানে ভাবছে যে দূর মেন রোডে মানে বারবার গাড়ি যাচ্ছে, হাঁটা চলাতেও অসুবিধা, যেহেতু রাস্তা একটু একটু খানাখন্দে জল জমেছে, ফলে গাড়ি গেলেই না জল গায়ে ছেটার একটা চান্সেস রয়েছে। তো সেই জন্য ভিতরের রাস্তা নেয়। ভালো কথা, ভিতরের রাস্তা নিয়েছে। এইবারে ভিতরের রাস্তায় যখন ও ঢুকেছে, ঢোকার কিছুক্ষণ পরে বুঝতে পারে যে ওই এরিয়াটার মধ্যে পাওয়ার কাট হয়ে গেছে, মানে প্রত্যেকটা বাড়িতেই প্রায় কোনো লাইট নেই, রাস্তাঘাটেও লাইট নেই, পুরো অন্ধকার অন্ধকার। যাই হোক, তো মোটামুটি চেনা রাস্তা, আর কিছু না হলেও কিছু লাইট জ্বলছে, তো ও মোটামুটি হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করেই, মানে ভাবুন কলকাতা শহরে, তাও যে খুব মধ্যরাত তাও কিন্তু নয়, তখন ওই 10টা 10:30 মতো বাজে, ও হঠাৎ করেই খেয়াল করে একটা কুকুর ওর পিছন পিছন আসছে, যেটা খুবই কমন, এটার মধ্যে অস্বাভাবিক কিছুই নেই। তো খেয়াল করে একটা কুকুর আসছে পিছন পিছন। ভালো কথা, ও কিছু পাত্তা ঠাত্তা দেয় না, কিন্তু হঠাৎই ওর মনে হয়, তখন কিন্তু ঘরে মানে পুরো ঘুটঘুটে রাস্তা অন্ধকার তা কিন্তু নয়, কলকাতা শহরে ওরকমভাবে তো ঘুটঘুটে অন্ধকার থাকে না, যতই পাওয়ার কাট থাকুক, অনেক ব্যাটারি চালিত জিনিসপত্র লাইট টাইটও জ্বলে অনেক দোকানে বা বাড়িতে। তো ও কুকুরটাকে কিন্তু লক্ষ্য করে,
কুকুরটা মানে প্রচণ্ড মানে আর কি ডাকছে, আর মানে ওর পিছন পিছন আসছে, আর কুকুর প্রচণ্ড পিছন থেকে ডাকাডাকি করছে, ভীষণ রকমভাবে জোরে জোরে কুকুর ডাকছে। এবার ও না কিছুক্ষণ পর মানে একটু ঘাবড়ে যায় যে কুকুরটা এত চেঁচাচ্ছে কেন, মানে এবারে আমাকে সে কামড়ে দেবে না তো, সেটাও একটা ভয় লাগছে ওর। তো না মানে দাঁড়িয়ে পড়ে কিছুক্ষণ দেখে। এবার যেই ও দাঁড়িয়ে পড়েছে কুকুরটাও পিছনে দাঁড়িয়ে গেছে। মানে অদ্ভুত বিষয় ভাবুন, কুকুরটাও পিছনে দাঁড়িয়ে গেছে। এইবারে ও দেখছে যে যেই মুহূর্তে কুকুরটা দাঁড়িয়ে গেছে কুকুরটা কিন্তু চিৎকার করছে না, মানে যেখানে কুকুরটা আগে প্রচণ্ড চিৎকার করছিল সেখানে কুকুরটা একদম স্টপ হয়ে গেছে, কোনো চিৎকার চেঁচামেচি কিছু করছে না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। এইবারে ওর না ভাবে যে দূর কুকুরটারই তাহলে কোনো সমস্যা আছে, মানে আমাকে রাস্তায় এরকম একা দেখছে তাই হয়তো চিৎকার করছে। ও আবার হাঁটা শুরু করেছে। আশপাশ দিয়ে কিন্তু মাঝে মধ্যে একটা করে বাইক, ভিতরের রাস্তা যেহেতু, একটা করে বাইক একটা করে সাইকেল যাচ্ছে, এবং সেটা কিন্তু কোনো হেঁটে মানে পথ চলতি কোনো হেঁটে হেঁটে কিন্তু কেউ যাচ্ছে না, ওই সাইকেল হোক বা বাইকে যাচ্ছে। আমি বললাম যে সেদিন কিন্তু মানে প্রচণ্ড ঝড় জল হয়েছে, সেই জন্যই রাস্তাটা মেইনলি ফাঁকা ছিল। এবারে আবার যখন ও হাঁটা শুরু করেছে আবার সেম, আবার কুকুর ওইভাবে ডাকছে। এইবার তো ওর প্রচণ্ড মানে অদ্ভুত লাগছে যে এত কুকুর চিৎকার করছে, মানে কানের সামনে এত চিৎকার। ও না মানে দাঁড়িয়ে পড়ে কুকুরটাকে মানে সরানোর চেষ্টা করছে, হ্যাট হ্যাট করছে, এরকম করছে। তো এরপরে যেটা হয়, ও ভাবলো কি যে দূর আমি তাহলে এবার তাহলে পরের গলি দিয়ে কি আমি মেন রোডে আবার উঠে যাব, এই কুকুরের চিৎকার আর নিতে পারছি না। তো ও তখন সেটা ভাবে, তারপরে ভাবছে যে না হাঁট তো বেশি না, আর মোটামুটি মিনিট 15-20 হাঁটলেই আমি বাড়ি পৌঁছে যাব। তো আবার হাঁটছে। এমন সময় ও দেখছে পিছনে কিন্তু আর কুকুরের আওয়াজটা হচ্ছে না। এবার তখন দেখছে মানে পিছনে ফিরে যখন ও তাকায় দেখছে কুকুর নেই। ঠিক একটা প্রায় 6 থেকে 6.5 ফুট হাইট হবে কেউ একজন ওর পিছনে হাঁটছে, মানে একটা মানে মানুষই হবে, এবং একটা বোরখা পরলে যেরকম একটা কালো বড় আলখোল্লা টাইপের যে পরে, ঠিক সেরকম টাইপের একটা কিছু, মানে সেটাই নয় বাট ওরকম টাইপের কিছু একটা পরে কেউ একজন পিছনে হাঁটছে, সে একটা মানে দীর্ঘকায় মানুষ। এটা দেখার পরে পলাশের বলা যেতে পারে একটুখানিও রিলিফ পেলো যে ঠিক আছে বাবা কুকুরটা এবার পিছা ছেড়েছে, মানে এত মানে মানে চিৎকার করছিল যে ওর মাথা ধরে যাচ্ছিল। ও হাঁটছে হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে মানুষের তো সবসময় যে চোখটা সামনের দিকে থাকে তা তো নয়, আমরা অনেক সময় সাইডেও তাকাই। এরকম করেই ওর হয়তো চোখটা যা সাইডে পড়েছে, তারপরে যখন সাইডের থেকে যখন ও চোখটা আবার সামনের দিকে মানে ফেলেছে, তখন পলাশ দেখছে যে লোকটা ওর সামনে, মানে ওই যে সেই দীর্ঘকায় প্রায় 6 থেকে 6.5 ফুট হাইটের একজন, মানে আপাদমস্তক কালো একটা পর্দায় জড়ানো যাকে বলে, সে ওর সামনে। এটা দেখে না ওর একটু অড লাগে এবং ওর একটু অবাকও হয়, মানে লোকটা ওর পিছনে ছিল সেটা এক প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে লোকটা যদি ওর সামনে আসে তাহলে লোকটাকে ওকে ক্রস করে আসতে হবে। তো ও সঙ্গে সঙ্গে পিছনে তাকায়, তাহলে পিছনের লোকটাই কি সামনের। তখন দেখছে যে পিছনে আবার কিন্তু ওই কুকুরটার রয়েছে, পিছনে মানুষটা নেই, শুধু কুকুর রয়েছে, এবং ওই কুকুরটাই যে চিৎকার করছিল, আর লোকটা ওর সামনে। এরপরে ও না লোকটাকে একটু ভালো করে খেয়াল করে, মানে ওর বুকের ভিতরে ছ্যাদ করে ওঠে যে কী হলো ব্যাপারটা, লোকটা আমাকে মানে আমার পা দিয়ে ক্রস করলো না। আর যে রাস্তাটার আমি কথা বলছি নর্থ কলকাতার রাস্তা, ওটা কিন্তু খুব চওড়া রাস্তা নয়, মোটামুটি সরু গলিই বলা যেতে পারে। ফলে সেই রাস্তা দিয়ে যদি কেউ কারোর সামনে দিয়ে পাস করে, মানে খুব চওড়া রাস্তা হলে হয়তো পাস করলেও দেখা বা বোঝাটা একটু মুশকিল, বাট পাস করে গেল আমি দেখতে পেলাম না। তো ওর না খুব অবাক লাগে যে ও মাঝখানে, ওর পিছনে একটা কুকুর, যে কুকুরটা প্রচণ্ড চিৎকার করছিল, এবং ওর সামনে ওরকম একটা মানে অতিকায় লোক, ওর ভীষণ রকমভাবে। এবং তখনও কিন্তু ব্যাপারটার মধ্যে ও যে প্রচণ্ড অস্বাভাবিক বা ভৌতিক কিছু ব্যাপার বুঝতে পেরেছে তা কিন্তু নয়। ওর মনে হয় যে আরে ওর কাছে সবার কাছেই মোটামুটি কিছু ক্যাশ থাকে, কার্ড থাকে, তো ভাবে যে আরে লোকটা কি কোনো চোর ডাকাত নাকি, রাস্তায় ঘাটে লোক কম, লোকটা এভাবে এরকম করছে, আমাকে কি লোকটা ফলো করছে। তো ও না সঙ্গে সঙ্গে কী করে, ওর যে মানে মানি ব্যাগ যেটা ছিল, পার্স যেটা ছিল, সেই ওটাকে ওয়ালেটটাকে বার করে পকেট থেকে, বার করে ও মানে ভিতরের দিকে, যা মানে শার্টের ভিতরের দিকে কোথাও একটাও রাখে, মানে যাতে ওর পকেটে যদি হাতও দেয় অ্যাটলিস্ট ওর ওয়ালেটটা ফট করে পাবে না। ও সঙ্গে সঙ্গে মানে ও যেটা লিখেছি বলে যে প্রথম কাজ সেটা করে। যাই হোক, তো আর মোবাইল যেটা ছিল, তো ভাবলো যে আমার থেকে মোবাইলটা তো আমি সরাতে পারবো না, আর ওর কাছে মোটামুটি সেই সময় একটা ভালো মোবাইল ছিল, দামি মোবাইল, ঘটনাটা বেশ কয়েক বছর আগের, তা ওর সাথে একটা মানে মোটামুটি এক্সপেন্সিভ মোবাইলই ছিল। তো এবার তো ভাবছে যে কী করবে, ও কি মানে
মানে জাস্ট পিছন দিয়ে চলে যাবে। তো তখন ভাবলো যে একটা কাজ করি, মানে পাশ দিয়ে আর একটা গলি আছে, মানে সেটা দিয়ে ঢুকলে ওর হয়তো বাড়ি পৌঁছতে আরও দেরি হবে, বাট পুরো ডিফারেন্ট রাস্তায়ও পড়ে যাবে, মানে লোকটার পক্ষে, মানে যেহেতু ওর সামনে আছে, ওর পক্ষে এটা বোঝা সম্ভব না যে ও কোন গলিতে ঢুকেছে, ফলে ও আগেই থাকবে। তো বলছে যে ওই গলিটা দিয়ে ঢুকে ওর প্ল্যান ছিল যে ও আবার মেন রোডে উঠে যাবে, তারপরে মেন রোড থেকে, মানে তখন আর মোটামুটি ওই 12 মিনিট মতো ওর বাকি, মানে 12 থেকে 13 মিনিটের ডিস্টেন্সেও রয়েছে বাড়ি থেকে। ও কী করেছে, ও আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, এই যে অন্য গলিতে যে যাওয়ার যে বুদ্ধিটা, সেটা কিন্তু ওর মাথায় প্রথমে আসেনি। ওই যে বললাম যে কুকুরটা প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছিল এতক্ষণ, প্রচণ্ড ডাকছিল, তো সেই কুকুরটাই হঠাৎ করে, মানে ও তো দেখছিল যে ওর পিছনে কুকুরটা আসছে পিছন পিছন, তো ও দেখে যে কুকুরটা ওই গলিটার মধ্যে ঢুকে গেল। তো ওই কুকুরটাকে ওই গলিটার মধ্যে ঢুকতে দেখে পলাশের মাথায় এই বুদ্ধিটা আসে যে তাহলে আমিও তাহলে ওইটায় ঢুকে যাই। এই লোকটাকে আমার খুব সন্দেহভাজন লাগছে, কারণ ওরকমভাবে আপাতমস্তক কালো একটা জিনিস পরে কোনো সাধারণ মানুষ ওভাবে হাঁটে না, মানে সম্ভব নয় হাঁটা। তো ঢুকে যায়। এবার ঢুকে যাওয়ার পরে ও তো মানে বেশ রিলিফ ফিল করছে যে ব্যাস ঠিক আছে, লোকটা থেকে পিছা ছাড়লো। এবার বেশ মানে মিনিট 5 হয়ে গেছে, তখন ওর বাড়ি আর মানে একদম কাছাকাছি চলে এসেছে, প্রায় ওই 9-10 মিনিট আর ওর বাড়ি হাঁটা পথে। এমন সময় ও দেখছে যে ওর সামনে, আবার ওর সামনে, যেখানে ওর রাস্তায় ওর সামনে কোনো লোক ছিল না, দেখছে ওর সামনে ওই কালো ওরকম আর কি, ওরকম আপাদমস্তক কালো মোড়ানো, কালো কাপড় জড়ানো একটা লোক হাঁটছে। এবং ও যেটা লিখেছে যে ওই মুহূর্তে ওর লোকটাকে দেখে ওর না মানে একটা কীরকম যেন ওর সারা শরীরে মনে হলো একটা কীরকম আলোড়ন পড়ে গেল। এবং সেই মুহূর্তে মানে ওই মুহূর্তটার জন্য ও নাকি দাঁড়িয়ে যায়, এবং দাঁড়িয়ে যাওয়ার পরে ওর মন বলছে যে ওর পিছনে ওরকম কালো কালো আর কি ওরকম কাপড় জড়ানো কোনো কেউ দাঁড়িয়ে রয়েছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে, এবং সবথেকে মানে অবাকজনক ব্যাপার হলো যে ও যেই মুহূর্তে আবার পিছনের দিকে তাকায়, দেখে যে ওর সামনে যেরকম একটা কালো কাপড় জড়ানো একটা অতিকায় মানুষ দাঁড়িয়ে, ঠিক ওর পিছনেও সেম ওই রকমেরই হাইটের, ওরকমই কালো কাপড় জড়ানো একটা লোক কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সে কিন্তু চলছে না, সে দাঁড়িয়ে রয়েছে। এইটা দেখার পরে ওর প্রচণ্ড ভয় লেগে যায়, এবং সেই মুহূর্তটা ও বুঝতে পারে যে কিছু তো একটা গন্ডগোল হচ্ছে। এবার ও না মানে না এগোতে পারছে না পিছোতে পারছে, ও পুরো একদম দাঁড়িয়ে রয়েছে একটা বাড়ির সামনে, এবং সেটা কিন্তু একটা ফ্ল্যাট ছিল, মানে ফ্ল্যাটটারও মানে সবাই আর কি মানে বাড়ির মধ্যে রয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আমি বললাম। আরও অদ্ভুত বিষয় হচ্ছে যে এইভাবে রাস্তার মধ্যে দুটো ওরকম অতিকায় মানুষ আপাদমস্তক কালো কাপড় জড়িয়ে যদি রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে, তাদেরকে যদি পথ চলতি কোনো মানুষ দেখে, অ্যাটলিস্ট তারা তো একবার ঘুরে তাকাবে যে এরকম করে কে দাঁড়িয়ে রয়েছে। কলকাতা শহর, এত এত মানুষ সেখানে থাকে, সেখানে যদি একটা হঠাৎ করে রাস্তার মধ্যে, যতই গলির মধ্যে হোক, মানুষ তো তাকাবে। তো সেই সময় ওখান দিয়ে একটা বাইক পাস করে। অদ্ভুত বিষয় হচ্ছে যে এটা পলাশ যেটা ইমেলে লিখেছে, এটা বলছে আমি নিজে চোখে দেখলাম যে বাইকওয়ালাটা মানে ওর একদম পাশ দিয়ে ঘেঁষে বেরিয়ে গেল। মানে একটা মানুষ যদি দাঁড়িয়ে থাকে, সে যদি দেখে যে তার পাশ দিয়ে একটা বাইক ঘেঁষে বেরোচ্ছে, সে অ্যাটলিস্ট পিছনে সরে যাবে, বা সে একটু ভয় পেয়ে যাবে, এই আমার লেগে গেল না তো, এরকম একটা কিছু তো ভাববে। এবং বাইকওয়ালাটাও যেভাবে পাস করলো সেটা দেখে ওরও খুব অবাক লাগে। ওর যেটা মনে হয়েছিল যে বাইকওয়ালাটা আদৌ দেখতেই পায়নি যে ওখানে আদৌ কেউ রয়েছে। এই জিনিসটা যখন হয় তখনও বুঝতে পারে, মানে বাইকটা যখন ওভাবে চলে গেল তখনও বুঝতে পেরে যায় যে এখানে কিছু একটা গণ্ডগোল আছে। এবং ওর তখন মনে প্রাণে শ্রী বজরংবলীর নাম নিতে থাকে। এবং যেহেতু ছোটোবেলা থেকে ওর বাড়িতে প্রচুর বজরংবলীর পুজো আর্চা হয়, শ্রী হনুমান চালিসা ও দাদুর সাথে পাঠ করতো, ওটা পুরোটা মুখস্থ ছোটো থেকেই। ও এই পজিশনে দাঁড়িয়ে শ্রী বজরংবলী, শ্রী হনুমান চালিসা পাঠ করতে থাকে। এবং মানে ও চোখটা সেই মধ্যে বন্ধ করে নেয়, কারণ ও বুঝতে পারে যে ওই যে দুটো যে অতিকায় যে লোক রয়েছে, যে ছায়ামূর্তি বলি বা মানুষ হোয়াট এভার, সেটা ওর কাছাকাছি এবার চলে আসছে। এবং সেই মুহূর্তে চোখটা বন্ধ করে শ্রী বজরংবলীকে স্মরণ করেন এবং শ্রী হনুমান চালিসা পাঠ করতে থাকেন। সিচুয়েশনটা একবার কতখানি মানে করুণ ভাবুন। তো অদ্ভুতভাবে ওর শেষও হয়নি শ্রী হনুমান চালিসা, মানে ও হয়তো পাঠ করা শুরু করেছে এই 10-15 সেকেন্ড হবে, সেই মুহূর্তেই ওই যে কুকুরটা প্রথমে প্রচণ্ড চিৎকার করছিল ওর কানের কাছে, সেই কুকুরটা প্রচণ্ড জোরে রাস্তার মাঝখানে চিৎকার করতে থাকে, মানে প্রচণ্ড আর কি
পার্কিং করছে, এত চিৎকার করছে। সেই মুহূর্তে ওই ভিতরে রাস্তা দিয়ে কিছু লোকজন আবার পাস করছে এবং তারা বলছে এই কুকুরটা এরকম কেন করছে। তো ওই যে লোকজনের যে আওয়াজটা না, আর ওই কুকুরের ওরকম আওয়াজ, ওর না তখন চোখটা খুলেছে। তো চোখটা খুলে দেখছে যে রাস্তাটা পুরো স্বাভাবিক, মানে তখন ওর রাস্তাঘাটটাও কীরকম একটা ওর লাগছিল, মানে চেনা রাস্তা ওর মনে হচ্ছিল অচেনা, ও চিনতে পারছে না, ওর কীরকম একটা মানে শরীর খারাপ করছে, মাথা ঘুরছে। কিন্তু ও দেখছে ওই কুকুরটা ওরকম মানে চিৎকার করছে আর কুকুরটা ওর দিকে তাকিয়ে রয়েছে। তারপরে যাই হোক, ওখানে বললাম যে কিছু বাইক ফাইক কিছু লোক ওখান দিয়ে পাস করছিল হেঁটে। তো তখন ও না হনহন করে হাঁটা শুরু করে, এবং হনহন করে যখন হাঁটা শুরু করে ও আর পিছনের দিকে ভয়ে তাকায়নি। কিন্তু রাস্তাটা তখন মানে ওর মানে ওই যে প্রথমে যে ওর ফিলিংসটা হচ্ছে যে রাস্তাও চিনতে পারছিল না, কীরকম লাগছিল, সেই জিনিসটা একদম চলে যায়। ও রাস্তাটাও চিনতে পারে। রাস্তার মধ্যে তখন কিছু লোকজনও মানে বাইক নিয়ে, কেউ সাইকেল নিয়ে, কেউ টোটো পাস করছে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে সেদিন নাকি ও বাড়ির যখন গেটটা খোলে, মানে তখনও প্রচণ্ড রিলিফ, তো তখনও আবার যখন পিছনে তাকিয়েছে ও দেখছে ওই কুকুরটা কিন্তু ওর বাড়ি থেকে একটু জাস্ট দূরে দাঁড়িয়ে রয়েছে এবং কুকুরটা লেজ নাড়ছে। মানে ওর মনে হয় যে ওই সারমেয়টা হয়তো ওকে পুরো পাহারা দিয়ে বা ওকে প্রোটেক্ট করতে করতে বাড়ি অবধি এসছে। মানে ওই কুকুরটা কিন্তু ওর পাড়ার কুকুর তাও নয়, ওই কুকুরটাকে ও চিনতো তাও কিন্তু নয়। কুকুরটা সম্পূর্ণ ওর অচেনা, এবং ওই রকম কুকুর ওদের ওখানেও দেখেনি, মানে ওদের পাড়ার কুকুর একেবারেই নেই, অনেক আগে থেকে আর কি কুকুরটা ওকে ফলো করছিল। তো যাই হোক, এটাই বিশ্বাস করে যে ভগবানই হয়তো অন্য কোনো বেশে অন্য কাউকে ও সাহায্যের জন্য পাঠিয়েছিল, এবং এটাই বিশ্বাস করে যে অনেক জায়গায় মানে আমাদের চেনা পরিচিত জায়গা, পরিচিত মানে ভিড় শহরের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলোর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তো এটাই ছিল ঘটনা। পলাশকে অনেক ধন্যবাদ এরকম একটা ঘটনা শেয়ার করার জন্য। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, আর সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।